এই যে বোরন দেখছো, বোরনের নিচে থাকবে অ্যালুমিনিয়াম। আচ্ছা অ্যালুমিনিয়াম কি ধাতু না অধাতু? ধাতু। তাহলে এই পি ব্লকের মধ্যে ধাতু পাওয়া যায়। আচ্ছা ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন এগুলো সব অধাতু, হ্যাঁ না বলো? আর এখানে কোনো এক জায়গায় আছে আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ, এগুলো ধাতু কল্প। তাহলে পি ব্লক হলো এমন একটা ব্লক যেখানে ধাতু, অধাতু, ধাতু কল্প সব রকম মৌল পাওয়া যায়। নোট, তোমাদের স্কুলের কোশ্চেন এটা আছে। তাহলে পি ব্লক হলো এমন একটা ব্লক যেখানে ধাতু, অধাতু আর ধাতু কল্প সব রকম মৌল পাওয়া যায়। চলে আসো 17 নম্বর শ্রেণী। 17 নম্বর শ্রেণীতে দেখো ফ্লোরিন, ক্লোরিন এরা কি গ্যাস, হ্যাঁ না বলো? আচ্ছা ব্রোমিন কি তরল পদার্থ? ক্লাস 8-এ পড়েছো ব্রোমিন তরল পদার্থ, আর আয়োডিন, অ্যাস্টাটিন হচ্ছে কঠিন পদার্থ। তাহলে 17 নম্বর শ্রেণী হচ্ছে এমন একটি শ্রেণী যেখানে কঠিন, তরল, গ্যাস সব রকম মৌল পাওয়া যায়, এছাড়া কোথাও পাবে না, এছাড়া কোথাও পাবে না। তাহলে আমাদের ক্ষেত্রে 17 নম্বর শ্রেণী হচ্ছে এমন একটি শ্রেণী যেখানে কঠিন, তরল, গ্যাস সব রকম মৌল পাওয়া যেতে পারে। ক্লাস 10-এর আজকে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি 3টে মাস কমপ্লিট হওয়াতে তোমাদের পরিবেশের জন্য ভাবনা, গ্যাসের আচরণ, রাসায়নিক গণনা, আলোর লেন্স অবধি এবং আজকে পড়াবো পর্যায় সারণী, এতগুলো চ্যাপ্টার কমপ্লিট হলো। বুকে হাত দিয়ে নিজেরা বলতে পারবে তো যে একটা চ্যাপ্টার আমার ভালো করে পড়া আছে? তাহলেই হলো। খালি ওই চ্যাপ্টারটার নাম যেন পরিবেশের জন্য ভাবনা না হয়, তাহলে হলো। পরিবেশের ভাবনা তার কোনো চ্যাপ্টার নয়। আজকের যে চ্যাপ্টারটা পড়াবো এটা হচ্ছে কেমিস্ট্রি ফার্স্ট চ্যাপ্টার। অর্ণব কিছু বলবে? কিছু বলছো? হ্যাঁ কিছু বলছো মনে হচ্ছে। কেমিস্ট্রি ফার্স্ট চ্যাপ্টার, পিরিয়ডিক টেবিল এবং পুরো কেমিস্ট্রি এই চ্যাপ্টারের উপর মোটামুটি ধর দাঁড়িয়ে আছে। চ্যাপ্টারটা যদি ভালো করে জানতে পারিস অনেকটা ইজি হবে। অনেক কাল আগে যখন মৌলগুলো আস্তে আস্তে আবিষ্কার হচ্ছিল, আজ থেকে প্রায় 400-500 বছর আগে চলে যা, ফসফরাস, নাইট্রোজেন, হাইড্রোজেন, এরকম করে প্রকৃতিতে যে মৌলগুলো আছে, মৌল এলিমেন্টস, মৌল কোনগুলো? যেমন হাইড্রোজেন একটা হচ্ছে মৌল। হাইড্রোজেন মৌলের দুটো অবস্থা আছে, একটা হাইড্রোজেন পরমাণু, একটা হচ্ছে হাইড্রোজেন অণু, আর একটা হতে পারে হাইড্রোজেন আয়ন। এই সবই হচ্ছে হাইড্রোজেন একটা মৌল, সেখান থেকেই তৈরি হয়। এখন এই মৌলগুলো আমরা যখন বিজ্ঞানীরা আস্তে আস্তে আবিষ্কার করছেন তখন তাদের বিভিন্ন রাসায়নিক ধর্ম সম্বন্ধে জানা যাচ্ছে। যেমন ধরো হাইড্রোজেনের প্রপার্টি বা রাসায়নিক ধর্ম বা বৈশিষ্ট্য কখনোই মিলছে না অক্সিজেনের সঙ্গে, আবার কোনো কোনো ক্ষেত্রে হয়তো অক্সিজেনের সঙ্গে দুটো প্রপার্টি মিলে যাচ্ছে। এরকম ভাবে যখন প্রায় 40-50টা মৌল আবিষ্কার হয়ে গেল তখন বিজ্ঞানীদের মাথায় সমস্যা দাঁড়ালো। সমস্যাটা কি? প্রত্যেকটা মৌলের যদি 10টা-15টা করে ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য হয়, 40টা মৌলের বৈশিষ্ট্য দাঁড়ায় 600টা বৈশিষ্ট্য মনে রাখা নেক্সট টু ইম্পসিবল। আমাদের ক্লাসে যেমন ধরো আমি কথা মানে বলছি যে আমাদের নর্মালি কোনো স্কুলে সেকশন ভাগ হয়। আমি যখন পড়াশোনা করতাম তখন আমাদের সেকশন 3টে থাকতো, ABC। 3টে সেকশনের মধ্যে এ সেকশন তারা যারা মোটামুটি ভালো স্টুডেন্ট, এরকম বি, সি এরকম ভাবে ক্যাটাগরাইজড করা হতো। কিছু বছর আগে পর্যন্ত মিশনও এটা করা হতো, কিন্তু এখন বর্ণগর মিশন সেটা বাদ দিয়ে দিচ্ছে, সবকে মিলিয়ে দিয়েছে, হোয়াটএভার, ঠিক আছে, সবই ভালো। যেমন যদি টিচার্স রুমে বা স্টাফ রুমে কোনো একটা ছাত্র যায় এবং সে তাকে প্রথমে জিজ্ঞেস করে কোন সেকশন, কারণ স্যারদের ধারণা হয়ে যায় এ সেকশন মানে আয় কোলে বস, তুই হেভি স্টুডেন্ট, স্বাভাবিক। এ সেকশন মানে তুমি ভাই ভালো স্টুডেন্টই হবে। আর স্বাভাবিক ক্লাস সম্বন্ধে জিজ্ঞেস করতে এ সেকশনের ছেলেরাই বেশি যায়। বি সেকশন মানে এরা পড়াশোনা করলে হবে কিছু একটা, এ সেকশনে যেতে পারে কিন্তু করে না বলে হয় না। আর সিক্স সেকশন জীবনে কিছু হবে না, এদের বেকার, এরকম ভাবে ভাবা হয়। লাইক একটা সি সেকশনের ছেলে যদি স্টাফ রুমে আসে, প্রথমে কোন সেকশন? সি সেকশন, ভাগ নাহলে মারবো এখানে যা, প্রথম প্রশ্ন ওইরকমই। তো জাস্ট জোকস অ্যাপার্ট, আমি এটাকে এইভাবে বলতে চাইছি যে আমাদের তাহলে স্যারেরাও ক্যাটাগরাইজড করি। যেমন আমার কাছে তোমরা যতজন পড়ছো তার মধ্যে থেকে মোটামুটি আমার ক্যাটাগরিতে আছে যে এই সমস্ত স্টুডেন্টরা ভালো। ঠিক মাধ্যমিক পরীক্ষার 1 সপ্তাহ 10 দিন আগে তোমাদের পড়াশোনার টনক নড়বে যে না পড়তে হবে এবার,
তখন আমাকে দেখবো প্রায় মেসেজ আসছে 50টা 60টা করে এক একদিনে মেসেজ ঢুকছে, স্যার এটার উত্তর কি হবে? আমি তখন সেই ক্যাটাগরাইজ খুঁজবো, ও আচ্ছা ওই ছেলেটা ভালো পড়াশোনা করতো সারা বছর, ওর উত্তরটা আগে দেবো। স্বাভাবিক, তুমি সারা বছর পড়োনি, তোমাকে আমি রিপ্লাই এখন কেন দেবো আগে ভাই? তুমি আমাকে সারা জীবন গরু ছাগল মনে করেছো, এবার তো আমিও তো তোমাকে মনে করবো। যা তুমি এখানে দাঁড়িয়ে বলছো, এখানে কে দাঁড়িয়ে একটা লেকচার দিচ্ছে, একটা ফালতু স্যার কেউ একটা হবে হয়তো, হোয়াট এভার, তাহলে আমি তখন মনে করবো কে একটা ফালতু ছেলে এখানে এখন জিজ্ঞেস করছে কোয়েশ্চেন, ভাগো। স্বাভাবিক, ঠিক বলছি কিনা আমার লজিকে বলো? তাহলে আমি সেই স্টুডেন্টকে আগে উত্তর বলবো, ভাই আমার নিয়ম এটাই। তাহলে তুমি সারা বছর পড়াশোনা করো, ইনস্ট্যান্টলি তোমার আমি উত্তর দেবো, বাদ দাও সেসব কথা। তার মানে বক্তব্য হচ্ছে কি, ক্যাটাগরি দরকার, ট্রাইপড যেন না নড়ে, ক্যাটাগরি দরকার। এই জন্য বিভিন্ন বিজ্ঞানী চেয়েছেন যে মৌলগুলো যাদের বৈশিষ্ট্য একই রকম তাদেরকে যদি শ্রেণীবদ্ধ করা হয় একটা শ্রেণী বা কোনো রকম উপায়ে, যাতে করে তাদের বৈশিষ্ট্যগুলো জানতে আমার সহজ হয়। যেমন আমরা নামতা মুখস্থ করি, 1-এর ঘরের নামতা, 2-এর ঘরের নামতা, 3-এর ঘরের নামতা, নামতা মুখস্থ করতে আমার প্যাটার্নে আছে 2 2s are 4, তাই না, 9 9s are 81, এরকম ভাবে মনে রাখতে পারি আমরা। কিন্তু যখন আমাকে এলো পাথালি নামতা মুখস্থ দিতে পারো, 2-এর সঙ্গে 6 গুণ, কখনো পরেরটা 4-এর সাথে 7-এর গুণ মুখস্থ করতে সমস্যা হতো। সেজন্য 1-এর ঘরে 2-এর ঘরে এরকম নামতা এলো, টেবিলস। কেমিস্ট্রির যারা পড়াশোনার বা রিসার্চ করেছেন তারা এরকম একটা টেবিল চাইছিলেন, বাট এরকম টেবিল হচ্ছিল না। সর্বপ্রথম 1817 সাল ডোবেরিনার একটা সূত্র দেওয়ার চেষ্টা করলেন। সেই সূত্রটা হচ্ছে ত্রয়ী সূত্র, ল অফ ট্রায়াডস। ত্রয়ী সূত্রটা কি ছিল? রাসায়নিকভাবে মিল আছে এরকম 3টে মৌলকে যদি আমি এমন ভাবে চয়েস করি যে, ধরো এখানে সোডিয়াম আছে, এখানে আছে পটাশিয়াম, আর এখানে হচ্ছে লিথিয়াম, এমন ভাবে যে প্রথমটার পারমাণবিক গুরুত্ব আর শেষেরটার পারমাণবিক গুরুত্বের গড় যদি মাঝেরটা হয়ে যায়, তাহলে এদের মধ্যে একটা বিস্তর রিলেশন বা বিস্তর একটা সম্পর্ক থাকবে, যেটা তাদের প্রপার্টি, রাসায়নিক ধর্ম ইত্যাদি একই রকম হবে। প্রকৃতিতে দেখা গেছে হ্যাঁ, লিথিয়াম সোডিয়াম পটাশিয়ামের ধর্ম প্রায় এক। শুধু এরকমই নয়, এরকম আরো 3টে সেট তিনি পেয়েছিলেন, তোমাদের নোটসে আছে, আমি উল্লেখ করছি না। যেমন তিনি দিয়েছিলেন ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম এবং বেরিয়াম, সেরকমই তিনি দিয়েছিলেন ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এবং আরো একটা সেট দিয়েছিলেন। তার মানে তিনি মোট 4টে এরকম সেট দিতে পেরেছিলেন। তখন আবিষ্কৃত মৌলের সংখ্যা প্রায় 40-50, কিন্তু এই সূত্রটা খাটছে শুধু এরকম 4টে সেটের উপর, আর সেট পাওয়া যাচ্ছে না বলে সূত্রটাকে বাদ দেওয়া হলো। সো ডোবেরিনার বা তোমাদের বই থাকতে পারে ডোবেরাইনার, এর ত্রয়ী সূত্র আমরা বাদ দিলাম এই কারণে। তার 45 বছর পর 1862 সালে বিজ্ঞানী শাকুরতোয়া টেলুরিক তার বিখ্যাত কুণ্ডলী সূত্র নিয়ে এলেন। টেলুরিক ক্যানিজারো পদ্ধতিতে নির্ণীত পারমাণবিক গুরুত্বের উপর ভিত্তি করে তিনি একটা সূত্র দিলেন, কেমন, যে একটা উল্লম্ব চোঙের গায়ে যদি আমরা 45 ডিগ্রি অ্যাঙ্গেল এরকম করে দাগ কাটি এবং মৌলগুলোকে পারমাণবিক গুরুত্ব বৃদ্ধির সঙ্গে সঙ্গে সাজায়, তাহলে একই উল্লম্ব রেখায় থাকা মৌলগুলো রাসায়নিকভাবে মিল থাকবে। এটাও সাকসেসফুল হওয়ার কথা ছিল, কিন্তু সেম এটাও মোটামুটি 10টা-12টা মৌলের ক্ষেত্রে প্রযোজ্য হলো বলে শাকুরতোয়া টেলুরিক এর কুণ্ডলী সূত্র প্রযোজ্য হলো না বা অ্যাপ্লিকেবল হলো না সবার ক্ষেত্রে। তাহলে ত্রয়ী সূত্র দিয়েছিলেন ডোবেরিনার, কুণ্ডলী সূত্র দিয়েছিলেন বিজ্ঞানী টেলুরিক। তার 2 বছর পর 1864 সালে, তোমাকে সালগুলো এই কারণে উল্লেখ করছি যে তুমি আজকে যে জিনিস দেখতে পাচ্ছ 1860 সাল ভাবো, তখন আমাদের দেশে কি চলছে 1857 সালে, যা সিপাহী বিদ্রোহ চলছে 1857, তো সেই সময়ের কথা বলছি আমি। 1757 পলাশি হয়ে গেছে, তখন আমরা তরোয়াল নিয়ে যুদ্ধ করছি, আর তখন এরা কি ভাবছে যে নতুন মৌল আবিষ্কার কি করে, এই রকম চিন্তা ভাবনা, যুগ কিভাবে 2 জায়গায় আলাদা। 1864 সালে বিজ্ঞানী নিউল্যান্ড তার বিখ্যাত অষ্টক সূত্র দিলেন, খুব ভালো একটা সূত্র এবং এটা একটা স্ট্যান্ডার্ড সূত্র ছিল, নিউল্যান্ডের অষ্টক সূত্র বা ল অফ অক্টেভ। সূত্রটা এরকম ছিল যে পারমাণবিক গুরুত্ব বৃদ্ধির সঙ্গে সঙ্গে মৌলগুলোকে যদি পরপর রাখা হয় এমন ভাবে যে, কেমন ভাবে না, তো ধরো প্রথমে আছে লিথিয়াম, তারপরে হচ্ছে বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, কটা মৌল হলো? 7। 1 2 3 4 5 6 7, 7টার পরের যে মৌলটা হবে ঠিক সেই মৌলটার সাথে এর রাসায়নিক ধর্মের মিল থাকবে,
সেটা সেই অষ্টম মৌলটা এর নিচে লিখবো, কেমন? সোডিয়াম। তাহলে সোডিয়ামের পরের মৌলটা কি আছে? ম্যাগনেসিয়াম। নিশ্চয়ই বেরিলিয়ামের সাথে তার মিল থাকবে, সেই জন্য এখানে বেরিলিয়াম। তো এইভাবে মৌলগুলোকে লিখলাম। আলটিমেটলি পটাশিয়াম এবং ক্যালসিয়াম আরো কিছু দূর পর্যন্ত গিয়ে থামলাম। দেখা গেল যে অ্যাকর্ডিং টু ডোবেরিনার লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম এক লাইনে চলে এলো। এরকম ভাবে বেরিলিয়াম ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম এক লাইনে এলো এবং এদের মধ্যে রাসায়নিক ধর্মের চরম মিল দেখা যায়। তাহলে ল অফ অক্টেভ একটা মোটামুটি সাকসেসফুল ছিল তখনকার কালে, বাট তখন আবিষ্কৃত মৌলের সংখ্যা প্রায় 50-60টা, আর তখন এটা খাটছে মোটামুটি 20-25টা মৌলের ক্ষেত্রে, এবং এটা ব্যাপকভাবে সবার ক্ষেত্রে অ্যাপ্লাই করা গেল না বলে এটাকে আমাদের বাদ দিতে হলো। এবং সেই সময়ে 1863-64 সাল নাগাদ দিমিত্রি মেন্ডেলিভ এবং লোথার মেয়ার বলে দুজন বিজ্ঞানী এই রকম কিছু পড়াশোনা একসঙ্গে শুরু করলেন, গবেষণা। এবং 1869 সাল নাগাদ দিমিত্রি মেন্ডেলিভ একটা ছক প্রকাশ করার চেষ্টা করলেন, যেটা তুমি দেখছো এটা মেন্ডেলিভ দেয়নি, এটা মেন্ডেলিভের সংশোধিত, বাট মেন্ডেলিভ এরকম একটা দেওয়ার চেষ্টা করলেন যেটা ছিল কি মানব ইতিহাসে প্রথম, যেখানে মৌলগুলোকে একটা ছকের আকারে রাখা হলো যাতে করে মৌলগুলোর অধ্যয়ন সহজতর হয়। এই রকম আমরা যে ছকের কথা বলছি তাকে আমরা আমাদের চ্যাপ্টারের নাম দিয়ে পড়াশোনা করব, পর্যায় সারণী। সো দিস ইজ পর্যায় সারণী। 1869 সালে যখন দিমিত্রি মেন্ডেলিভ পর্যায় সারণী প্রকাশ করলেন, ঠিক তার 6 মাস পর লোথার মেয়ারও এইরকমই একটা টিপিক্যাল প্রোটোটাইপ পর্যায় সারণী আবিষ্কার করলেন বা প্রকাশ করলেন। বাট जो पहले आया उसी का हुआ, এ প্রথমে এসেছিল বা প্রথম প্রকাশ করেছিল বলে পেটেন্ট এর নামে চলে গেল, লোথার মেয়ারের নামে গেল না। সেই জন্য তিনি আগে প্রকাশ করেছিলেন, আগে কাজ শেষ করেছিলেন, সেই জন্য তার নামেই পর্যায় সারণীর নাম, অর্থাৎ পর্যায় সারণী বললে আমরা দিমিত্রি মেন্ডেলিভের নাম বুঝবো, অন্য কারণ নয়। সো মেন্ডেলিভ আমাদের পর্যায় সারণী দিয়েছিলেন, এবং তার পর্যায় সারণীটা যদি আমি ছোট করে বোঝানোর চেষ্টা করি তাহলে পর্যায় সারণীটা ছিল এরকম, যে তিনি কতগুলো হরাইজন্টাল মানে হচ্ছে অনুভূমিক সারিতে ভেঙেছিলেন, এগুলোকে বললাম আমরা পর্যায়। মেন্ডেলিভ 7টা পর্যায়ে ভেঙেছিলেন, তুমি দেখতে পারো একদম এরকম ভাবে ক্লাস রাখো প্লিজ, 1 ঘন্টা 10 মিনিটের বেশি সময় লাগবে না আমার। 1 2 3 4 5 6 7, 7টা পর্যায়ে ভেঙেছিলেন, এবং তার ক্ষেত্রে শ্রেণীর সংখ্যা ছিল 8টা। তুমি লক্ষ্য করতে পারো শ্রেণীগুলোকে তিনি কিন্তু রোমান হরফেই দিয়েছিলেন, দেখো এগুলো 1 2 3 4 রোমান হরফ, এটা তিনি দিয়েছিলেন, এবং পর্যায়গুলোকে তিনি দিয়েছিলেন অবশ্যই ইংলিশ হরফে 1 2 3 4 5 6 7। এবার তিনি মৌলগুলোকে এইভাবে রেখেছিলেন যে মৌলগুলোর বাম দিক থেকে ডান দিকে গেলে পারমাণবিক গুরুত্ব আস্তে আস্তে বাড়বে। মানে এখানে লিথিয়াম, যেমন এই জিনিসটাকে যদি আমি এখানে তুলে আনি অক্টেভ ল এর মতো, তুমি দেখে বুঝতে পারবে তাহলে যে যদি আমি অক্টেভ লটাকে এখানে তুলে আনি তাহলে as you can see যে এখানে প্রথমে যাবে লিথিয়াম, তারপর হচ্ছে বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, তারপর চলে আসবে কি সোডিয়াম। এইরকম ভাবে পরপর আসবে। তুমি বলবে স্যার হ্যাঁ এটা তো অক্টেভ লই লাগছে, এক্স্যাক্টলি তিনি অক্টেভ লকে কাজে লাগিয়েছিলেন কিন্তু নিজের মতো করে, এবং তিনি একটা এর সঙ্গে সূত্রও প্রতিষ্ঠা করেছিলেন বা বলেছিলেন। সূত্রটা ছিল মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্ম তাদের পারমাণবিক গুরুত্ব বৃদ্ধির সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। তার মানে মৌলসমূহের বাম দিক থেকে ডান দিকে গেলে তাদের ভৌত ধর্ম এবং রাসায়নিক ধর্ম পর্যায় বরাবর কেমন পর্যায় বরাবর, এর সঙ্গে এর কোনো রাসায়নিক ধর্মের মিল নাই, কিন্তু এই পর্যায়টা কমপ্লিট হওয়ার পর যে নেক্সট পর্যায়ে আসবো, অর্থাৎ দ্বিতীয় আর তৃতীয় পর্যায়ের একই শ্রেণীর মৌলগুলোর রাসায়নিক ধর্মের মিল থাকবে। অর্থাৎ আমি যদি মোটা কথায় বলতে চাই যে শ্রেণী যাদের এক তাদের সবার ধর্ম মোটামুটি এক। তুমি যদি লিথিয়ামের ধর্ম জেনে নাও তাহলে তুমি সোডিয়ামের ধর্ম, এখানে নিচে যা যা আছে সবার ধর্ম জানতে পারবে। এবং এইভাবে তিনি ছকটাকে প্রকাশ করেছিলেন এই সূত্রের মাধ্যমে যে মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্ম তাদের পারমাণবিক গুরুত্ব বৃদ্ধির সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্তি হয়। পর্যায়ক্রমে মানে দেখো পর্যায় বরাবর চেঞ্জ হচ্ছে, সেই জন্য শ্রেণীতে এক, পর্যায় বরাবর চেঞ্জ হচ্ছে, পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয় মানে বারবার আবার রিপিট হবে। মানে লিথিয়ামের সঙ্গে এক পর্যায়ে গেলে পরে সোডিয়ামের ধর্ম এক, সোডিয়ামের পর পরের পর্যায়ে আসবে পটাশিয়াম ধর্ম এক, তো পর্যায়ক্রমে এরকম ভাবে পুনরাবৃত্ত হতে হতে আলটিমেটলি একটা ছক পূরণ হবে। এই ছিল মেন্ডেলিভের পর্যায় সারণী।
এবং মেন্ডেলিভ যখন এই আবিষ্কৃত বা মৌলগুলোকে ছকে ফেলেছিলেন তখন আবিষ্কৃত মৌলের সংখ্যা মাথায় রাখবে 63টা ছিল। সো মেন্ডেলিভের সময় আবিষ্কৃত মৌলের সংখ্যা প্রায় 63 ছিল, 63টা, এটা অনেক সময় পরীক্ষায় দেয়। এখন 63টা মৌল এই নিয়ে তিনি ছক তৈরি করেছিলেন এবং তিনি ছকে বিভিন্ন মৌলগুলোকে রেখেছিলেন। মেন্ডেলিভের পর্যায় সারণী বা পর্যায় সূত্র ওয়াজ কোয়াইট সাকসেসফুল, কারণ কি জীবনে বা ইতিহাসে প্রথম এরকম একটা ছক পাওয়া গেছিল যেই জায়গাটায় দাঁড়িয়ে আমরা সুন্দর সুষ্ঠু অধ্যয়ন রাসায়নিক বা মৌলগুলোর করতে পারলাম। দ্যাট ওয়াজ কোয়াইট ফার্স্ট। সেকেন্ড, তিনি কিছু মৌলের ভবিষ্যৎবাণী করেছিলেন, বলেছিলেন দেখো আমি এই সমস্ত জায়গায় ফাঁকা আছে, মানে এখনো সেই মৌলটা আবিষ্কার হয়নি, বাট ইন নিয়ার ফিউচার তোমরা এখানে আবিষ্কার করে বসবে এখানে। মানে তিনি কি লেভেলের বিজ্ঞানী ছিলেন ভাবো, যে তিনি প্রেডিক্ট করেছিলেন যে যে মৌলটা এখন আবিষ্কারই হয়নি, তিনি বললেন যে এই জায়গায় ফাঁকা আছে, আমি এখানে কোনো মৌল এখন আবিষ্কার হয়নি বলে নাম আমি বসাতে পারলাম না, বাট এই জায়গাটা একটা মৌল আবিষ্কার হবে। পরবর্তী ক্ষেত্রে বিজ্ঞানীরা এই জায়গাটায় নতুন মৌল আবিষ্কারের জন্য চেষ্টা করলেন, দেখলেন এক্স্যাক্টলি ওই জায়গাটায় মৌলটাই বসছে। তাহলে তিনি কত বড় ভবিষ্যৎবাণী করে গেছিলেন। শুধু তাই নয়, কিছু কিছু মৌল তখনও আবিষ্কার হয়নি, তিনি পর্যায় সারণী আবিষ্কারের সময় বলেছিলেন যে এই সমস্ত মৌল ভবিষ্যতে আবিষ্কার হবে, আমি তাদের নামকরণ করে যাচ্ছি। কি তিনি বললেন এখনো আবিষ্কার হয়নি যে সিলিকনের মতো একটা মৌল তুমি ভবিষ্যতে পাবে, যেটা বলবো একা সিলিকন। ভবিষ্যতে দেখা গেলো হ্যাঁ সিলিকনের মতো একটা মৌল এক্স্যাক্টলি সেম পাওয়া গেল, তার নাম জার্মেনিয়াম। সো একা সিলিকন তিনি যেটা বলেছিলেন সেটা ভবিষ্যতে কি নাম হয়ে গেল? জার্মেনিয়াম। সেরকমই তিনি বলেছিলেন অ্যালুমিনিয়ামের মতো আর একটা মৌল পৃথিবীতে আছে কিন্তু আবিষ্কার হয়নি, তার নাম তিনি দিয়েছিলেন একা অ্যালুমিনিয়াম। একা মানে অ্যালুমিনিয়ামের মতো। সো একা অ্যালুমিনিয়ামের ভবিষ্যতে দেখা গেল হ্যাঁ এক্স্যাক্টলি সেই মৌলটা হচ্ছে বর্তমানে গ্যালিয়াম। তিনি বলেছিলেন বোরনের মতো একটা মৌল থাকবে, ভবিষ্যতে আসবে, আবিষ্কার হবে, এখনো আবিষ্কার হয়নি, তিনি তার নাম দিয়েছিলেন একা বোরন। ভবিষ্যতে দেখা গেল হ্যাঁ এই একা বোরন মৌলটার নাম হচ্ছে ভবিষ্যতে স্ক্যান্ডিয়াম। এবং তিনি আরো একটা বলেছিলেন তোমাদের কোনো বই নেই, সেটা হচ্ছে ম্যাঙ্গানিজ, একা ম্যাঙ্গানিজ, যার ভবিষ্যতে নাম হয়েছে টেকনিশিয়াম। সো তিনি 4টে মৌল নামকরণ করেছেন যেটা তখনও আবিষ্কার হয়নি। জাস্ট লেভেল ভাব যে দিমিত্রি মেন্ডেলিভ কি লেভেল ছিল, যে যেগুলো আবিষ্কারই হয়নি, যেগুলো অস্তিত্বই পৃথিবীতে নাই, তিনি বলে দিলেন সেগুলো আবিষ্কার হবে, তোমরা খোঁজো, আমি তোমাদের জন্য রেখে গেলাম। তো একা সিলিকনের নাম কি দিল? জার্মেনিয়াম। একা বোরনের কি নাম দিল? স্ক্যান্ডিয়াম। একা অ্যালুমিনিয়ামের কি নাম দিল? গ্যালিয়াম। আর একা ম্যাঙ্গানিজের নাম কি দিল? টেকনিশিয়াম। সো এই 4টে মৌলর তিনি নামকরণ করেছেন এবং এগুলো থেকে শর্ট প্রশ্ন পরীক্ষায় দেয়। তাহলে এত কিছু হলো, এত সাফল্য, কিন্তু প্রত্যেক জিনিস যার সাফল্য আছে তার কিছু ড্রব্যাকস বা ফ্লজও আছে। হোয়াট ওয়াজ দ্য ড্রব্যাকস? ড্রব্যাকস গুলো কি ছিল? না তো মেন্ডেলিভ তার পর্যায় সূত্রের মধ্যে পারমাণবিক গুরুত্বের কথা বলেছেন। মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্ম তাদের পারমাণবিক গুরুত্ব বৃদ্ধি। পারমাণবিক গুরুত্ব জিনিসটা কি? যদি আমি এখানে হাইড্রোজেন লিখি তাহলে এটাকে তার পারমাণবিক গুরুত্ব আমরা বলতে পারি 1, ভর সংখ্যা। এখন হাইড্রোজেনের যদি ভর সংখ্যা দেখো তাহলে তার আইসোটোপ গুলোকে যদি কাউন্ট করো তাহলে তো 3টে দাঁড়ায়, 1 2 3। কিন্তু তিনি হাইড্রোজেনের কোনো আইসোটোপ বা বেরিলিয়াম লিথিয়াম এদের আইসোটোপের কোনো কথা উল্লেখ করেননি। কেন? কারণ আইসোটোপের তো ভর সংখ্যা সবার কি হয়? আলাদা। তাহলে এখানে যদি তিনি ভর সংখ্যাকেই গুরুত্ব দেবেন তাহলে আইসোটোপ গুলো কোথায় বানের জলে ভেসে গেল। তাহলে যেহেতু আইসোটোপের কথা তিনি এখানে উল্লেখ করেননি, সো তিনি এখানে একটা ভুল রেখে গেছেন আমাদের জন্য। অবভিয়াসলি এটা ভুল, যে আইসোটোপের এখানে উল্লেখ করা উচিত ছিল, কারণ আমরা পারমাণবিক গুরুত্বের কথা বলছি। প্রোটন সংখ্যা যদি বলতাম হতো না। কেন? কারণ প্রোটন সংখ্যা যে কোনো মৌলের একটাই হয়। হাইড্রোজেনের প্রোটন সংখ্যা 1, তুমি কোনোদিন বলতে পারবে না যে হাইড্রোজেনের প্রোটন সংখ্যা 2 না। যখনই প্রোটন সংখ্যা 2 সেটা হিলিয়াম হয়ে যাবে। সো কখনো এরকম চেঞ্জ হয় না। ক্লিয়ার হয়েছে? 2 নাম্বার, মেন্ডেলিভের সময় নিষ্ক্রিয় মৌল আবিষ্কার হয়নি। পরবর্তী ক্ষেত্রে নিষ্ক্রিয় মৌলগুলো যখন আবিষ্কার হলো তাদেরকে নতুন একটা শ্রেণীতে স্থান দেওয়া হলো, তাকে শূন্য শ্রেণী বলা হলো। এবং এই নিষ্ক্রিয় মৌল আবিষ্কারের ক্ষেত্রে রামসয় বিজ্ঞানীর যথেষ্ট অবদান ছিল। আরো অনেক বিজ্ঞানী আছে, আমার এই মুহূর্তে নাম মনে পড়ছে না। যেমন প্রথমে আছে হিলিয়াম, তারপর নিয়ন, তারপর কি আছে আর্গন, ক্রিপ্টন, জেনন, তারপর রেডন। এরকম মৌলগুলোকে শূন্য শ্রেণী। স্যার কেন শূন্য শ্রেণীতে স্থান দেওয়া হলো? শূন্য শ্রেণীতে এই কারণে স্থান দেওয়া হলো
যে তাদের যোজ্যতা হচ্ছে শূন্য। কেন? তারা রাসায়নিকভাবে নিষ্ক্রিয়। যেহেতু তারা রাসায়নিকভাবে নিষ্ক্রিয় তাই তাদের যোজ্যতাও কত হচ্ছে? 0। যেহেতু তাদের যোজ্যতা 0 তাই তাদেরকে 0 বা শূন্য শ্রেণীতে আমরা স্থান দিলাম। এখন আবিষ্কার হওয়ার পর দেখা গেল যে এই 4 নম্বরের এই জায়গাটায় আমার বসে আছে পটাশিয়াম, তার পারমাণবিক ভর 39.1, আর এখানে যে আর্গন আছে তার হচ্ছে 39.9। মানে আর্গনের পারমাণবিক ভর পটাশিয়ামের পারমাণবিক ভরের থেকে বেশি। তাই লজিক্যালি পটাশিয়ামটাকে এখানে স্থান হওয়া উচিত ছিল, এটাকে পরে। হ্যাঁ না না বলো? বাম দিক থেকে ডান দিকে গেলে বাড়ছে, তাহলে কি করে ভুল চলে এলো এবার? শুধু এটাই নয়, এরকমই আরো কিছু মৌল, যেমন ধরো কোবাল্ট নিকেল, এরকম আরো একজোড়া মৌলের ক্ষেত্রেও এই ঘটনা ঘটেছে। অর্থাৎ বেশি পারমাণবিক গুরুত্বযুক্ত মৌল আগে স্থান পেয়েছে আর কম পারমাণবিক গুরুত্বযুক্ত মৌল পরে স্থান পেয়েছে। এদেরকে আমরা বলছি মিসফিট পেয়ার। মিসফিট পেয়ার মানে কেন? জোড়া জোড়া মৌলের ক্ষেত্রে এটা অ্যাপ্লাই হয়েছে। এই মিসফিট পেয়ার গুলো কিন্তু মেন্ডেলিফের সময় ভুল ছিল, অবভিয়াসলি ভুল। 3 নম্বর, আমরা যদি 4 নম্বর পর্যায়ে দেখি তাহলে এখানে দেখবো একত্রে 3টে মৌল স্থান পেয়েছে, ফেকোনি, ফেরাস, কোবাল্ট, নিকেল। এরকম এখানেও 4টে, এখানেও 4টে, নামগুলো মনে নেই আমার। 4টে করে মৌল স্থান দিয়েছে, সরি 3টে করে। বাস, এটাও ভুল। কেন? প্রত্যেকটা জায়গায় একটা মৌল আছে, তুমি এখানে 3টে মৌল একত্রে স্থান দিলে কেন? আবার মেন্ডেলিভ কি করেছিলেন? প্রত্যেকটা শ্রেণীকে উপশ্রেণীতে ভেঙেছিলেন, এ বি, প্রত্যেকটাকে এক্সেপ্ট 8কে ভাঙেননি। এটাও একটা সমস্যা, যে তাহলে সিমেট্রি কোথায় বজায় থাকলো আমার? তুমি সবগুলোকে এবি 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 দিয়ে ভাঙলে, তুমি 8 নম্বরকে কেন ভাঙলে না? আবার তাহলে এবিতে যদি মৌল থাকে তাহলে একত্রে কটা মৌল থাকতে পারে? 2টো, কিন্তু এখানে থাকছে কটা? 3টে। এটাও তো নিয়মের বাইরে চলে যাচ্ছে। তুমি বানাচ্ছ বলে যা মন যায় যেখানে ভরে দিচ্ছ, তা তো করলে হবে না। তাহলে এগুলোকে সব আমরা ত্রুটির মধ্যে ধরবো। মেন্ডেলিভ একত্রে বা এক্ষেত্রে 3টে মৌলকে এখানে স্থান দেওয়ার পিছনে যুক্তি দিয়েছিলেন। যুক্তিটা কি? তিনি বলেছিলেন এই সমস্ত সেট অফ মৌল তাদের পারমাণবিক গুরুত্ব খুব কাছাকাছি এবং এদের মধ্যে রাসায়নিক ধর্মের প্রচন্ড মিল দেখা যায়। সেই জন্য এদেরকে আমরা আলাদা না বসিয়ে এক জায়গায় বসিয়েছি। যেমন সবচেয়ে বড় ফেরাস, কোবাল্ট, নিকেল, এরা হচ্ছে চৌম্বক পদার্থ, অর্থাৎ এরা চুম্বক দ্বারা আকৃষ্ট হয়। এরকম এই সেটের মৌলগুলোর ক্ষেত্রে এরকম কিছু বৈশিষ্ট্য দেখা যায় যেগুলো কেবলমাত্র এদের ক্ষেত্রে দেখা যায়, বাকিদের ক্ষেত্রে দেখা যাচ্ছে না। সেই জন্য এই ফেকোনিকে আমি একত্রে রাখলাম। এটা তার যুক্তি ছিল। বাট এগেইন আমরা যুক্তিটাকে খণ্ডন করব, কারণ কি আমার সিমেট্রি বা এখানে যা ছিল তার সাথে এটা কিন্তু খাপ খাচ্ছে না। তো এত ভুল ছিল, আরো ভুল অনেক আছে, হয়তো তোমরা বই পড়লে বুঝতে পারবে। এত ভুল থাকা সত্ত্বেও কেন আমরা মেন্ডেলিভকে তাহলে পড়ছি? আমাদের ডাল্টনের পরমাণুবাদ তো সব ভুল, কিন্তু ডাল্টন এখনো আমরা পড়ছি। তার কারণ কি? ওটাই প্রথম ছিল যে প্রথম বলতে পেরেছিল যে পরমাণুবাদ এরকম, একটা পরমাণু নিরেট। তিনি প্রথম বলেছিলেন। তার আগে পরমাণু সম্বন্ধে কারো কোনো ধারণাই ছিল না। সেই রকমই একটা পর্যায় সারণীর ছক সম্বন্ধে কারো কোনো ধারণাই ছিল না। তখন মেন্ডেলিভ একা মার্কেটে এসে বলেছিলেন যে এইরকম একটা ছক আমি দিচ্ছি, যাও এখান থেকে মৌলসমূহের অধ্যয়ন করো। তো তাকে কেন আমরা মনে রাখবো না? হোয়াই? তাকে মনে রাখতে হবে আমাদেরকে, কারণ কি তিনি প্রথম দিয়েছিলেন। তুমি যদি প্রথম এমন কিছু কাজ করো যেটা কেউ কিছু করেনি, তাহলে অবভিয়াসলি তুমি মনে রাখবে, সে ভালো দিক হোক আর খারাপ দিক হোক, হোয়াট এভার, তুমি যেই কাজই করো প্রথম হলে পরে সেটা তোমাকে মনে রাখবেই লোকে, অবভিয়াসলি। ক্লিয়ার হয়েছে? তাহলে মেন্ডেলিভের পর্যায় সূত্র পুরো বুঝতে পারলাম। এবার তাহলে এই পর্যায় সূত্রের বা পর্যায় সারণীর তো ভুল হলো স্যার অনেক, ঠিক। এবার এই ভুলগুলো শুধরানোর দায়িত্ব কাদের? এদের যারা বিজ্ঞানী তখন এগুলো নিয়ে পড়াশোনা করছেন। দেখো, কোনো একটা তত্ত্ব দেওয়া খুব সহজ, সেই তত্ত্বকে খণ্ডন করার জন্য বহুজন বসে আছে। তো যারা এটাকে নিয়ে খণ্ডন করলেন তাদের মধ্যে থেকেই পরবর্তী ক্ষেত্রে অনেকে চেষ্টা করলেন এইটাকে ঠিক করার। তখন কিছু যুগান্তকারী আবিষ্কার হয়েছিল মানব ইতিহাসে। যুগান্তকারী আবিষ্কারের মধ্যে কি কি? মেন্ডেলিভ যখন এই পড়াশোনা করছিলেন বা এই পর্যায় সারণী দিয়েছিলেন, তখন আমরা এটাই জানতাম যে মৌলসমূহের রাসায়নিক ধর্ম আর ভৌত ধর্মের জন্য দায়ী তাদের পারমাণবিক গুরুত্ব, এটা আমরা জানতাম। এবার যেটা জানতাম, মেন্ডেলিভ তো তার উপরই কাজ করেছে। পরবর্তী ক্ষেত্রে বিজ্ঞানী মোজলে এক্স রে পরীক্ষার মাধ্যমে দেখালেন বা এক্স রে পরীক্ষার মাধ্যমে জানালেন
যে মৌলসমূহের ভৌত রাসায়নিক ধর্ম পারমাণবিক গুরুত্বের উপর নির্ভর করেই না, বরং প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যার উপর নির্ভর করে। বাস এই জায়গাটায় ক্লিক করে গেল। মানে মেন্ডেলিভ যেটা করেছেন কাজ সেটা নিতান্তই প্রশংসনীয়, কিন্তু তিনি যেটা করেছেন পারমাণবিক গুরুত্বকে মূলগত ধর্ম বা বৈশিষ্ট্যের মূল সূচক, সেই সূচকটাই ভুল। অর্থাৎ যেটাকে আমরা ধরছি সেটাই ভুল। আমাদেরকে তাহলে ধরতে হবে কি পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা, যেটা চেঞ্জ হয় না। তার মানে হাইড্রোজেনের প্রোটন সংখ্যা জীবনে চেঞ্জ হবে না। তাহলে যদি যেটা চেঞ্জ না হয় সেটাকেই আমি ধরবো, তাহলে আইসোটোপের সমস্যা তো আমার সঙ্গে সঙ্গে মিটে গেল। হ্যাঁ না বল? কারণ হাইড্রোজেনের আইসোটোপ তো আছে, কারণ ভর সংখ্যা আছে বলে আমি ভর সংখ্যাকেই ধরবো না, প্রাধান্যই দেবো না ভর সংখ্যা। তাহলে আমার প্রোটন সংখ্যা যদি থাকে, চলো হাইড্রোজেন থাকুক, হাইড্রোজেন তো বসে আছে, ওর প্রোটন সংখ্যা 1, মানে ও একটা জায়গাতেই নিয়ে বসে থাকবে। আমরা ওখানে কোনো রকম ভাবে দ্বিতীয় কোনো জিনিস দিতে পারবো না। কেন? আমরা পারমাণবিক গুরুত্ব ধরছি না। এবং ক্লাস 9-এ তোমরা পড়েছো, সেই সময়ে বোরের তত্ত্ব মার্কেটে পাবলিশ করলো, এবং বোরের তত্ত্ব অনুযায়ী তখন ইলেকট্রন বিন্যাসকে নতুন ভাবে দেওয়া হলো উইথ দ্য হেল্প অফ সোমারফিল্ড। সোমারফিল্ড এবং বোরের তত্ত্ব একত্রে মিলে পাবলিশ করে আমরা দেখতে পেয়েছিলাম যে একটা কক্ষের ভেতরে আরো ছোট ছোট উপকক্ষ থাকে, এগুলোকে নাম দেওয়া হয়েছিল এসপিডিএফ। এই আকারে অনেক টিচার বা অনেক জায়গায় এসপিডিএফ তোমাদের হয়তো এখন করাবে। আমি অন রেকর্ড বলছি, মাধ্যমিকে এসপিডিএফ কোনো রকম ভাবে কাজে লাগবে না। তোমাদের যদি মনে হয় যে না এসপিডিএফ শিখবো স্যার, আমাকে বলতে পারো, কিছুই নয়, বাচ্চা একটা জিনিস আমি শিখিয়ে দিতে পারবো, দুটো তত্ত্বের সাহায্যে, আউটবাউ প্রিন্সিপাল আর পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল, আর কিচ্ছু না। তো আমি এখন শেখাচ্ছি না, যেহেতু আমার টার্গেটই হচ্ছে মাধ্যমিক। যদি কারোর মনে হয় যে না স্যার আমি শিখে ডন হয়ে ঘুরে বেড়াবো, সে বলতে পারো, আমি শিখিয়ে দেবো, কোনো ব্যাপার নাই। কামিং ব্যাক টু আওয়ার পয়েন্ট, এসপিডিএফ যখন এলো তার উপর ভিত্তি করে তিনজন ভদ্র বিজ্ঞানী, বিজ্ঞানী র্যাং, বিজ্ঞানী ওয়ার্নার এবং বিজ্ঞানী বারি, র্যাং ওয়ার্নার বারি, এদের মধ্যে বাড়ির নাম তোরা শুনেছিস কোথায় বলতো? বোর বাড়ি স্কিম, ক্লাস 9 মনে কর। সো ওই র্যাং ওয়ার্নার বারি মিলে এবং এই বোরের তত্ত্বের ইলেকট্রন বিন্যাস এবং মোজলের তত্ত্বকে কাজে লাগিয়ে একটা নতুন পর্যায় সারণী আবিষ্কার করলেন। তাকেই বলবো আমরা দীর্ঘ পর্যায় সারণী। তাহলে মেন্ডেলিভের পর্যায় সারণী থেকে আমরা এলাম দীর্ঘ পর্যায় সারণীতে, কিভাবে? উইথ দ্য হেল্প অফ মোজলের এক্সপেরিমেন্ট, মোজলের পরীক্ষার দ্বারা, এবং আমরা হেল্প নিলাম কার? বোরের তত্ত্ব। এবং তাকে কাজে লাগিয়ে আমরা একটা সুন্দর পর্যায় সারণী পেলাম, এবং এটাই সর্বগ্রহণযোগ্য এবং এর মধ্যে ত্রুটির পরিমাণ সবচেয়ে কম, এবং এটাকেই আমরা বলবো কি আমাদের সবার ক্ষেত্রে দীর্ঘ পর্যায় সারণী। প্লিজ একটু দেখবে। এই হচ্ছে তোমাদের দীর্ঘ পর্যায় সারণী। এখন এই দীর্ঘ পর্যায় সারণীতে এরকম কিছু জিনিস আছে। এইটা হচ্ছে ছক দীর্ঘ পর্যায় সারণীর। মেন্ডেলিভের পর্যায় সারণীতে ইন্দ্রনীল কটা শ্রেণী ছিল? মেন্ডেলিভের পর্যায় সারণী 8টা শ্রেণী ছিল, কিন্তু দীর্ঘ পর্যায় সারণীতে 18টা শ্রেণী নেওয়া হলো। 18টা কি করে নেওয়া হলো? না, এখানে 1, 2, 3 থেকে 12, 13, 14, 15, 16, 17, 18টা শ্রেণী, এবং পর্যায় নেওয়া হলো ঠিক 7টাই। কি কি? না তো 1 নম্বর পর্যায়, 2 নম্বর পর্যায়, 3, এত দূর পর্যন্ত 3 নম্বর পর্যায়, 4, 5, 6, 7, এই হচ্ছে পর্যায় সংখ্যা। এখানে কি থাকলো? 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, এইভাবে চলে আসি এক এক করে। এই যে 1 নম্বর পর্যায় দেখছো এবং 1 নম্বর শ্রেণী, এই 1 নম্বর শ্রেণীতে যে মৌলগুলো থাকলো তারা কি নাম? হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। এতগুলো মৌলকে আমরা বললাম কি, প্লিজ একদম পিন ড্রপ সাইলেন্স মেনটেন করে শোনো শুধু, এদেরকে বললাম আমরা ক্ষার ধাতু। কি বললাম এদের নাম? ক্ষার ধাতু। ক্ষার ধাতু কেন? কারণ এরা অক্সিজেনের সাথে বিক্রিয়া করে ক্ষারকীয় অক্সাইড তৈরি করে এবং জলের সাথে বিক্রিয়া করে এরা ক্ষার তৈরি করে বলে এদেরকে বললাম আমরা ক্ষার ধাতু। তাহলে 1 নম্বর শ্রেণীর মৌলগুলোকে কি বলা হয়? ক্ষার ধাতু। কেন? এরা অক্সিজেনের সাথে বিক্রিয়া করে
কি তৈরি করে? ক্ষার, ইউকিও অক্সাইড, এবং জলে দ্রবীভূত হয়ে কি তৈরি করে? ক্ষার। এবার দ্বিতীয় পর্যায়ে যে দ্বিতীয় শ্রেণীতে যে মৌলগুলো আছে সেগুলোর নাম কি কি? না তো লিথিয়াম, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, তারপর ক্যালসিয়াম, তারপর স্ট্রনসিয়াম, তারপর বেরিয়াম, তারপর কি? রেডিয়াম। এদেরকে আমরা বললাম ক্ষারীয় মৃত্তিকা ধাতু। এদের নাম আমরা বললাম ক্ষারীয় মৃত্তিকা। মৃত্তিকা মানে বুঝতে পারছো মাটিতে উপস্থিত থাকছে, ক্ষারীয় মৃত্তিকা ধাতু। তাহলে 1 নম্বর শ্রেণীর নাম দিলাম ক্ষার ধাতু, 2 নম্বর শ্রেণীর নাম দিলাম ক্ষারীয় মৃত্তিকা ধাতু। 18 নম্বর শ্রেণীতে যে মৌলগুলো আছে সেগুলো হচ্ছে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। এদেরকে আমরা বললাম নিষ্ক্রিয় মৌল। কেন নিষ্ক্রিয় মৌল এদেরকে বললাম? কারণ এরা নিষ্ক্রিয় প্রকৃতিতে, এরা কোনো রকম ভাবে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, এরা নিষ্ক্রিয় মৌল বলে এদেরকে আমরা বললাম নিষ্ক্রিয় গ্যাস বা নিষ্ক্রিয় মৌল। তোমাদের যে নোটস আছে, নোটসে দেখো পর্যায় সারণী একটা ব্ল্যাঙ্ক পেজ দেওয়া আছে। সেই পর্যায় সারণীর ব্ল্যাঙ্ক পেজটা এই কারণেই দেওয়া যেন এই যে আমি এখানে লিখছি এগুলো সেই ছকে উঠে যেতে পারে, এই ব্ল্যাঙ্ক পেজ। তো যা যা লিখবো তোমরা এখানে লিখে নিতে পারো। পেজ নাম্বার 107। ওকে, 17 নম্বর যে শ্রেণী আছে, 17 নম্বর শ্রেণীতে কে কে বসে আছে? 17 নম্বর শ্রেণীতে আছে ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন। এটা হচ্ছে 17 নম্বর শ্রেণীতে আছে। এই 17 নম্বর শ্রেণীতে যে মৌলগুলো আছে তাদেরকে আমরা বলবো হ্যালোজেন। তাদের নাম দিব আমরা হ্যালোজেন। হ্যালোজেন কথার অর্থ হচ্ছে সামুদ্রিক লবণ উৎপাদক, অর্থাৎ এরা সমুদ্রে লবণ তৈরি করে। যেমন ধরো ক্লোরিন, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড, সেরকমই ব্রোমিন, ম্যাগনেসিয়াম ব্রোমাইড, ক্যালসিয়াম ব্রোমাইড, ফেরাস ব্রোমাইড, ফেরিক ব্রোমাইড, এরকম বিভিন্ন রকমের সামুদ্রিক লবণ তৈরি করে। যেহেতু এরা সামুদ্রিক লবণ তৈরি করে তাই এদেরকে আমরা বলবো কি? হ্যালোজেন। জেন মানে তৈরি করা, হ্যালো মানে সামুদ্রিক লবণ, সামুদ্রিক লবণ এরা তৈরি করে হ্যালোজেন্স মৌল। প্লিজ বিহেভ ইয়োরসেলফ। 16 নম্বর, 16 নম্বর মৌলগুলো কি কি আছে? না তো প্রথমে আছে অক্সিজেন, তারপর আছে হচ্ছে সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম ইত্যাদি মৌল আছে, আমার আর মনে নেই। এগুলো প্রকৃতিতে ধাতব আকরিক তৈরি করতে কাজে লাগে। তাহলে এই 16 নম্বর শ্রেণীর যে মৌলগুলো আছে এরা প্রকৃতিতে ধাতুর আকরিক তৈরি করতে কাজে লাগে বলে এদের নাম দেওয়া হলো আকরিক উৎপাদক বা চ্যালকোজেন। সো চ্যালকোজেন কথার অর্থ হচ্ছে আকরিক উৎপাদক। এরা প্রকৃতিতে আকরিক উৎপাদন করতে পারে বা আকরিক উৎপাদক হিসেবে কাজ করে। 15 নম্বর চ্যালকোজেন। 15 নম্বর শ্রেণীতে যে মৌলগুলো আছে তাদের মধ্যে দুটো নাম এখন মনে পড়ছে আমার। প্রথমটা হচ্ছে নাইট্রোজেন, তারপর হচ্ছে ফসফরাস। আরো মৌল থাকতে পারে, ঠিক আছে আমি লিখছি না, তোমাদের বইয়ে আছে, নোটস আছে, লিখে নিতে পারো। নাইট্রোজেন, ফসফরাস এগুলো থেকে উৎপন্ন হওয়া গ্যাস সেগুলো কি তৈরি করে? মানুষের শ্বাসরোধ তৈরি করে। যেমন নাইট্রোজেন থেকে তৈরি হওয়া অ্যামোনিয়া গ্যাস আমাদের শ্বাসরোধ তৈরি করে, ফসফরাস থেকে তৈরি হওয়া ফসফিন গ্যাস আমাদের শ্বাসরোধ করে। তাহলে এই সমস্ত গ্যাস আমাদের শ্বাসরোধ করে, অর্থাৎ এই সমস্ত গ্যাস যদি বেশি শুঁকি তাহলে আমাদের মৃত্যু পর্যন্ত হতে পারে। সেই জন্য এই সমস্ত গ্যাসের একটা বিশেষ নাম দেওয়া হলো, আমি এখানে লিখে দিচ্ছি। এই সমস্ত গ্যাসকে আমরা বলবো নিক্টোজেন্স। নিক্টোজেন কথার অর্থ শ্বাসরোধকারী গ্যাস। সো নিক্টোজেন মানে যারা শ্বাসরোধ করে বলে ওই 15 নম্বরকে আমরা বললাম নিক্টোজেন। মাথায় রাখবো আমরা 15 নম্বরকে বলছি নিক্টোজেন। 14 নম্বর শ্রেণীতে যে মৌলগুলো আছে তাদের মধ্যে প্রথম মৌল হচ্ছে কার্বন, তাই এটাকে আমরা বলবো কার্বন ফ্যামিলি। এটাকে আমরা বলবো কার্বন ফ্যামিলি। প্রথম মৌল কার্বন, সেজন্য এটাকে বলবো আমরা কার্বন ফ্যামিলি। এবং 13তে প্রথম মৌল হচ্ছে বোরন, সেজন্য এটাকে বলবো আমরা বোরন ফ্যামিলি। এটাকে আমরা বলবো বোরন ফ্যামিলি। এদের আলাদা নাম দেওয়া হয়েছে নিক্টোজেন, কারণ এগুলো থেকে এটা পাওয়া যায় বলে। ওকে, কার্বনের এরকম কোনো স্পেসিফিক্যালি কিছু পাওয়া যায়নি বলে এটা দেওয়া হয়নি, যদি পাওয়া যেত সেক্ষেত্রে দিতাম। এবার তাহলে প্রত্যেকটা শ্রেণীর নাম দিতে পারলাম। 3 থেকে 12 এই যে একটা হিউজ গ্যাপ আছে, এই জায়গাটাকে আমরা বলবো সন্ধিগত মৌল বা ট্রানজিশনাল এলিমেন্ট। সো 3 থেকে 12
এদেরকে আমরা বলবো সন্ধিগত মৌল বা ট্রানজিশনাল এলিমেন্ট। সন্ধিগত মৌল এর কারণ কি? 1 নাম্বার, এরা 1, 2 আর 13 থেকে 18 মাঝামাঝি আছে। 2 নাম্বার, এরা যোজ্যতা পরিবর্তন করতে পারে, নিজের যোজ্যতা পরিবর্তন করতে পারে। যোজ্যতার পরিবর্তনের ইংলিশ হচ্ছে ট্রানজিশন অফ ভ্যালেন্সি। এই ট্রানজিশন থেকেই আমরা পেয়েছি ট্রানজিশনাল এলিমেন্ট বা কি সন্ধিগত মৌল। সো ট্রানজিশনাল এলিমেন্ট বা সন্ধিগত মৌলর নামকরণ এইভাবেই পড়েছে। এছাড়াও এরা বিভিন্ন মৌলের সাথে যুক্ত হয়ে রঙিন জটিল যৌগ তৈরি করতে পারে। রঙিন জটিল যৌগ তোমরা মনে করতে পারো ক্লাস 9-এ পড়েছো নাইট্রিক অ্যাসিড শনাক্তকরণের জন্য যে বাদামি রঙের বলয় পেন্টা অ্যাকোয়া নাইট্রোসো আয়রন সালফেট 3, সেই পেন্টা অ্যাকোয়া নাইট্রোসোর মধ্যে অ্যাকোয়া নাইট্রোসো আর পেন্টা আয়রন বলে একটা কথা ছিল। আয়রন হচ্ছে সন্ধিগত মৌল। সো আয়রন সন্ধিগত মৌল, সে বাদামি রঙের জটিল লবণ তৈরি করেছে যার রং বাদামি। সো সেই কারণে এরা রঙিন জটিল যৌগ তৈরি করতে পারে, এরা পারে। এদের মধ্যে থেকে 12 নাম্বার শ্রেণীটাকে বিশেষ একটি কারণে আর সন্ধিগত মৌল হিসেবে গণ্য করা হচ্ছে না, যেটা আমার নোটসে সুন্দর করে লিখে দেওয়া আছে, চিন্তা করো না, ভালো করে পড়বে। 12 নম্বরটাকে আমরা সন্ধিগত ধরছি না, কিন্তু 12র আগে যে 11 নম্বর শ্রেণী আছে, এখানে কিছু ধাতু আছে, যেমন সিইউ, এজি, এইউ, এই সমস্ত ধাতু আছে, দেখতে পারো। এরা বহুকাল আগে মুদ্রা তৈরি করতে কাজে লাগতো, তাম্র মুদ্রা, রৌপ্য মুদ্রা, স্বর্ণ মুদ্রা। সেই জন্য এদের আমরা নাম দিলাম মুদ্রা ধাতু, যেহেতু এরা এটাই কাজ করতে বলে মুদ্রা ধাতু নাম দিলাম। এখানে একটা কথা উল্লেখ করব, এই যে 18 নম্বর শ্রেণী আছে, এই 18 নম্বর শ্রেণীটাকে আমরা বলবো সেতু মৌল। মাথায় রাখবে, পরীক্ষা অনেকবার দেয় সেতু মৌল। সেতু মৌল কেন বলছি? 17-র সাথে 1-এর একটা বিস্তর পার্থক্যকে এ ব্যালেন্স করে। 17 আর 1-এর মধ্যে ব্যালেন্স করছে 18, বলে 18কে আমরা সেতু মৌল বলছি। আবার 1 আর 2 এই দুটো শ্রেণী পর্যায় সারণীটাকে দেখো শুরু করছে, বলে এদেরকে বলবো প্রতিনিধি মৌল। সো 1 আর 2 কে আমরা বলবো প্রতিনিধি মৌল। দিস ক্যান বি কল্ড অ্যাজ প্রতিনিধি মৌল। এদেরকে আমরা বলবো প্রতিনিধি মৌল। ক্লিয়ার? এখন আমরা এই বক্সটার কথা যদি একটু বলি, তো দেখো তোমরা তোমাদের নোটসে এই 6 নম্বর পর্যায়ের এই জায়গাটা একটা বিশেষ মৌল আছে, তার নাম হচ্ছে ল্যান্থানাম, এলএ। ল্যান্থানাম এর পরবর্তী 14টা মৌলকে এই জায়গাটায় স্থান দেওয়া হয়েছে। আই রিপিট, এইদিকে তাকাও। ল্যান্থানামের পরবর্তী 14টা মৌলকে এই জায়গাটায় স্থানান্তরিত করা হয়েছে বা দেওয়া হয়েছে। তার রিজনটা বলছি কেন। তো ল্যান্থানাম 57 নম্বর মৌল, তার পরবর্তী প্রথম মৌল হচ্ছে 58 সিরিয়াম থেকে 71 লুটেসিয়াম পর্যন্ত এখানে 14টা মৌল আছে। এদেরকে আমরা বিশেষ একটা নাম দেব, তার নাম হচ্ছে ল্যান্থানাইড। এদের নাম দেবো ল্যান্থানাইড। ল্যান্থানাইড কেন বলছি? ল্যান্থানামের পরবর্তী 14টা মৌলকে আমরা বলছি ল্যান্থানাইড, যার প্রথম সদস্যর নাম কি? সিরিয়াম, শেষ সদস্যের নাম লুটেসিয়াম। কটা মৌল আছে এখানে? 14টা। কেন এদেরকে আলাদাভাবে দেওয়া হলো? পর্যায় সারণীর বিশেষ কিছু রুলস আছে যেগুলো এরা মানে না, যেমন তোমার ল্যান্থানাম সংকোচন, অ্যাক্টিনাইড সংকোচন, এই কিছু কিছু কারণ আছে যার জন্য এরা এখানে স্থান পেয়েছে। তো মাথায় রাখবো, এই 14টা মৌলকে এখানে আলাদাভাবে স্থান দেওয়া হয়েছে, এখানে দেওয়া হয়নি। সেরকমই তোমরা দেখতে পারো 7 নম্বর পর্যায়ের এই জায়গাটা একটা মৌল আছে, তার নাম হচ্ছে এসি, অ্যাক্টিনিয়াম। আমার নোটসে তুমি দেখবে এখানে ল্যান্থানাম লেখা আছে, এখানে ল্যান্থানাম লেখা আছে, এখানে ল্যান্থানাম লেখা নাই, তুমি দেখে নাও। সো আমি এখানে ল্যান্থানাম লিখলাম বলে এখানে ল্যান্থানাম লিখলাম না, এখানে কিন্তু ল্যান্থানাম আছে, দিয়ে একটা স্টার দেওয়া থাকবে। তোমরা তোমাদের টেক্সট বই দেখতে পারো, আমি তোমাদের টেক্সট বই পড়াচ্ছি ধরতে গেলে। এবার এখানেও অ্যাক্টিনিয়ামের পরবর্তী, অ্যাক্টিনিয়াম হচ্ছে 89 এর পরবর্তী সদস্য 90 থোরিয়াম থেকে 103 লরেন্সিয়াম পর্যন্ত এগেইন 14টা মৌল আমাদের আলাদাভাবে স্থান দেওয়া হয়েছে এবং এদেরকে আমরা বলবো অ্যাক্টিনাইড। তাহলে আলাদাভাবে দুটো আলাদা শ্রেণী পেলাম আমরা, একটা হচ্ছে ল্যান্থানাইড এবং একটা হচ্ছে কি অ্যাক্টিনাইড। ল্যান্থানাইড এবং অ্যাক্টিনাইড এরকম আলাদা আলাদাভাবে স্থান পেয়েছে। তোমরা দেখতে পাচ্ছ ল্যান্থানাম এখানে 58 থেকে 71, অ্যাক্টিনাইড 90 থেকে 103 লরেন্সিয়াম। এখন 103 90 থোরিয়াম 90 থোরিয়ামের পর 91 প্রোটো অ্যাক্টিনিয়াম,
92 ইউরেনিয়াম, 93 নেপচুনিয়াম, 94 প্লুটোনিয়াম, 95 অ্যামেরিশিয়াম, এরকম ভাবে চলতে থাকে। এখানে কি হয়েছে এদিকে দেখবে, এখানে 92 এর পরের যে মৌলগুলো আছে, 92 এর পরের যে মৌলগুলো আছে তাদের একটা বিশেষ নাম দেওয়া হয়েছে, এদেরকে আমরা বলবো ইউরেনিয়ামোত্তর মৌল। ইউরেনিয়ামোত্তর মৌল, ইংলিশে যাকে বলা হয় ট্রান্স ইউরানিক এলিমেন্ট, ইংলিশে যাদেরকে বলা হয় ট্রান্স ইউরানিক এলিমেন্ট। সো ইউরেনিয়ামোত্তর মৌল কাদেরকে বলবো, ইউরেনিয়ামের পরবর্তী মৌলগুলোকে আমরা বলবো ইউরেনিয়ামোত্তর মৌল। প্রথম ইউরেনিয়ামোত্তর মৌলের নাম কি হবে, নেপচুনিয়াম। আমি পরীক্ষায় প্রচুর এই কোশ্চেনটা দিই, প্রথম ইউরেনিয়ামোত্তর মৌলের নাম নেপচুনিয়াম। এত ক্লিয়ার? এই যে আলাদা আলাদা ভাবে ল্যান্থানাইট আর অ্যাক্টিনাইটকে রেখেছি, এদের একটা বিশেষ নাম দিয়েছি বিরল মৃত্তিকা মৌল। এরা মাটিতে সহজে পাওয়া যায় না বলে এদের নাম দেওয়া হয়েছে বিরল মৃত্তিকা মৌল। কেউ আসবি, বক বক করছিস, বোর্ডে বোঝাবি, বোঝাতে পারিস, তাহলে আমার অনেক এনার্জি কম লাগে। ক্লিয়ার দূর পর্যন্ত? এখানে যে ফ্রান্সিয়াম এলিমেন্টটা আছে, এই ফ্রান্সিয়াম ধাতু কিন্তু তরল, আবার এটা তেজস্ক্রিয়। মিশনের কোশ্চেন, তরল তেজস্ক্রিয় ধাতুর নাম গতবারই প্রশ্ন দিয়েছিল, এটা অবভিয়াসলি হবে ফ্রান্সিয়াম। আমি গতবার বলে দিয়েছিলাম, অনেকে পেরেছিল। সো তরল তেজস্ক্রিয় ধাতু, এটা অবভিয়াসলি মনে রাখবো ফ্রান্সিয়াম। আবার এখানে ফ্লোরিন নামক যে মৌলটা আছে তাকে আমরা বলবো সুপার হ্যালোজেন। সুপার হ্যালোজেন বলবো আমরা, সুপার হ্যালোজেন। সুপার হ্যালোজেন 17 নম্বর এখানে যে ফ্লোরিনটা আছে। এবার চলে আসি ব্লক। আমরা বলেছিলাম যে আমরা পর্যায় সারণীটাকে বানিয়েছি বিভিন্ন রকমের মৌলের ইলেকট্রন বিন্যাসকে কাজে লাগিয়ে, এবং ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে আমরা বলেছিলাম এসপিডিএফ এগুলোর গুরুত্ব আছে। সেজন্য এই যে প্রথম দুটো পর্যায় এগুলো মিটিয়ে দিলাম, প্রথম দুটো শ্রেণী এরা হচ্ছে এস ব্লক মৌল। প্রথম দুটো শ্রেণীকে বলবো আমরা এস ব্লক। এই যে 13 থেকে 18 এটাকে আমরা বলবো পি ব্লক, এটাকে বলবো আমরা পি ব্লক। এই 3 থেকে 11 বা 12 এটাকে আমরা বলবো ডি ব্লক। আর বিরল মৃত্তিকা মৌল এটাকে বলবো আমরা এফ ব্লক। তা যদি বলা হয় যে এস ব্লক কোন দুটো শ্রেণীকে নিয়ে তৈরি, অবভিয়াসলি মাথায় রাখবে প্রথম শ্রেণী ও দ্বিতীয় শ্রেণী। সেরকমই পি ব্লক কত থেকে কত, 13 থেকে 18 পর্যন্ত হচ্ছে পি ব্লক। সেরকমই ডি ব্লক এবং এফ ব্লক। এফ ব্লকে সর্বমোট কটা মৌল আছে? অর্ণব বলো তো, এফ ব্লকে কটা মৌল আছে? কেউ বলবে না। এফ ব্লকে কটা মৌল আছে, নাহলে ঘর থেকে বেরিয়ে যাও। পড়া শুনছো না কেন? কার কার চিন্তা ভাবনায় মগ্ন হয়ে আছো এখন? এরকম ভাবে পর্যায় সারণী বোঝাচ্ছি, মানে লিটারালি তোরা একবার মন দিচ্ছিস না ক্লাসে। কটা মৌল আছে? 14 আর 14 টোটাল কত? 28। এফ ব্লকে মোট 28 খানা মৌল বসে আছে এখানে। এটার নাম দিলাম ইউরেনিয়ামোত্তর মৌল। এটার আর একটা নাম হচ্ছে কি ট্রান্স ইউরানিক এলিমেন্ট। কোশ্চেন তোমরা যখন এবিটিএ টেস্ট পেপার করবে তখন ইউরেনিয়ামোত্তর কথা লেখে না, ওরা ট্রান্স ইউরানিক লেখে, ট্রান্স ইউরানিক। তখন আমাকে এসে আবার জিজ্ঞেস করবে স্যার ট্রান্স ইউরানিকটা জীবনে শুনিনি। আরে ভাই ক্লাসে বলে দিচ্ছি, শুনিস না? লিখে নে খাতায়, ট্রান্স ইউরানিক ইউরেনিয়ামোত্তর একই জিনিস। এত ক্লিয়ার হয়েছে সবার? এত ক্লিয়ার হয়েছে সবার? তাহলে আমি যে একটু রিপিট করি চটচট করে। তাহলে ক্ষার ধাতু শ্রেণী, অনুসূয়া কোন শ্রেণীকে বলবো ক্ষার ধাতু? হ্যাঁ চট করে বল। 1 নম্বর শ্রেণী। ক্ষারীয় মৃত্তিকা 2 নম্বর। 13 নম্বরকে কি বলবো? বোরন। 14 নম্বরকে কি বলবো? কার্বন। 15 নিক্টোজেন, 16 চ্যালকোজেন, 17 হ্যালোজেন, 18 নিষ্ক্রিয়। ক্লিয়ার হয়েছে এত পর্যন্ত? ল্যান্থানাইটের প্রথম সদস্য সিরিয়াম, শেষ সদস্য লুটেশিয়াম। প্রথম ইউরেনিয়ামোত্তর মৌল নেপচুনিয়াম। অ্যাক্টিনাইট শ্রেণীর প্রথম সদস্য বলো থোরিয়াম, শেষ মৌল লরেন্সিয়াম এলআর। এত ক্লিয়ার হয়ে গেছে? সন্ধিগত মৌল কত থেকে কত? 3 থেকে 12, কিন্তু 12কে সন্ধিগত বলে না। 11 নম্বরকে কি বলছি? মুদ্রা ধাতু। আর সন্ধিগত কেন বলছি তার পিছনে রিজনটা আমরা এখানে বলে দিলাম। এত ক্লিয়ার? এত ক্লিয়ার? হ্যালোজেন চ্যালকোজেন। এবার তুমি যদি দেখো তাহলে প্রথম পর্যায়ে মাত্র 2টি মৌল আছে, হাইড্রোজেন আর কে আছে? হিলিয়াম। সেই জন্য এটাকে বলবো আমরা অতি হ্রস্ব পর্যায়। প্লিজ মনে রাখবে অতি হ্রস্ব পর্যায়। তাই প্রথম পর্যায়ের নাম কি দিলাম? অতি হ্রস্ব। অতি হ্রস্ব কেন বলছি? কটা মৌল আছে এখানে? 2টো মাত্র। কটা মৌল আছে? 2টো। অনলি কটা আছে? 2টো। 2টো আছে বলে অতি হ্রস্ব। ক্লিয়ার?
তুমি যদি গুনতে পারো 2 আর 3 আটটা আটটা করে মৌল আছে, দেখো 1 2 3 4 5 6 7 8। সিমিলারলি পরেরটাতে কত হবে 8। 2 আর 3 এ কটা করে মৌল আছে, আটটা আটটা করে। সেই জন্য এইটাকে বলবো প্রথম হ্রস্ব পর্যায়, এটাকে কি বলবো দ্বিতীয় হ্রস্ব পর্যায়। আমি কি ক্লিয়ার করতে পারলাম? তাহলে দ্বিতীয় পর্যায়কে বলছি প্রথম হ্রস্ব পর্যায়, তৃতীয় পর্যায়কে কি বলছি দ্বিতীয় হ্রস্ব পর্যায়। চতুর্থ পর্যায় আর পঞ্চম পর্যায়ে 18টা করে মৌল আছে, 18টা করে। সেই জন্য চতুর্থ পর্যায়কে বলবো প্রথম দীর্ঘ পর্যায়, এটাকে কি বলবো দ্বিতীয় দীর্ঘ পর্যায়। আমি কি ক্লিয়ার করতে পেরেছি? তাহলে চতুর্থ আর পঞ্চম পর্যায়ে কটা করে মৌল আছে, 18টা করে। বলে চতুর্থ পর্যায়কে বলছি আমরা প্রথম দীর্ঘ, পঞ্চমকে বলছি দ্বিতীয়। ষষ্ঠ আর সপ্তম আমার নোটসে নেই, শুনে নাও। ষষ্ঠ আর সপ্তম, সপ্তমে দেখবে 25টা আছে কিন্তু আপডেট হয়ে গেছে। ষষ্ঠ আর সপ্তম উভয়ই 32টা করে মৌল আছে। তো ষষ্ঠ আর সপ্তম উভয়ই কটা করে মৌল আছে, 32টা। সেই জন্য এটাকে বলবো প্রথম অতি দীর্ঘ পর্যায়। এটাকে কি বলবো তাহলে দ্বিতীয় অতি দীর্ঘ পর্যায়। আমাদের নোটসে লেখা আছে, চিন্তা করো না। আমাদের নোটসে তুমি দেখতে পারো পেজ নাম্বার 108-এ দেখো দেওয়া আছে সবগুলো, ঠিক আছে। ওখানে জাস্ট 25 আছে, 7 নাম্বারটা 25 হবে না, ওটা হবে কত 32। একবার দেখে নিতে পারো, ঠিক আছে ক্লিয়ার, ওটা 32 হবে। তাহলে এতদূর পর্যন্ত আমরা বোঝাতে পারলাম পর্যায় সারণীর সবগুলো খেলা। তাহলে আমরা SPDF বললাম। এবার এদিকে তাকাও, এখানে দেখো এই যে বোরন দেখছো, বোরনের নিচে থাকবে অ্যালুমিনিয়াম। আচ্ছা অ্যালুমিনিয়াম কি ধাতু না অধাতু? ধাতু। তাহলে এই পি ব্লকের মধ্যে ধাতু পাওয়া যায়। আচ্ছা ক্লোরিন ফ্লোরিন ব্রোমিন এগুলো সব অধাতু, হ্যাঁ না বলো? আর এখানে কোনো এক জায়গায় আছে আর্সেনিক অ্যান্টিমনি বিসমাথ, এগুলো ধাতু কল্প। তাহলে পি ব্লক হলো এমন একটা ব্লক যেখানে ধাতু অধাতু ধাতু কল্প সব রকম মৌল পাওয়া যায়। নোট, তোমাদের স্কুলের কোশ্চেন এটা আছে। তাহলে পি ব্লক হলো এমন একটা ব্লক যেখানে ধাতু অধাতু আর ধাতু কল্প সব রকম মৌল পাওয়া যায়। চলে আসো 17 নম্বর শ্রেণী। 17 নম্বর শ্রেণীতে দেখো ফ্লোরিন ক্লোরিন এরা কি গ্যাস, হ্যাঁ না বলো? আচ্ছা ব্রোমিন কি তরল পদার্থ? ক্লাস 8-এ পড়েছো ব্রোমিন তরল পদার্থ, আর আয়োডিন অ্যাসিডিন হচ্ছে কঠিন পদার্থ। তাহলে 17 নম্বর শ্রেণী হচ্ছে এমন একটি শ্রেণী যেখানে কঠিন তরল গ্যাস সব রকম মৌল পাওয়া যায়, এছাড়া কোথাও পাবে না, এছাড়া কোথাও পাবে না। তাহলে আমাদের ক্ষেত্রে 17 নম্বর শ্রেণী হচ্ছে এমন একটি শ্রেণী যেখানে কঠিন তরল গ্যাস সব রকম মৌল পাওয়া যেতে পারে। এতদূর ক্লিয়ার? এতদূর ক্লিয়ার? পুরো জিনিসটা কি আমি বোঝাতে পারলাম? একদম ছকটা ভালো করে একদম ছবি তোলে জায়গাটা, যে না এই হচ্ছে ঘটনা। যদি এই জায়গাটা মাথায় রাখতে পারো, বিলিভ মি পর্যায় সারণীর শর্ট প্রশ্ন কোনোদিন আটকাবে না এই জায়গা থেকে, যা আমি করে দিয়েছি তোমাদের ছক, ঠিক আছে। যদি কোনদিন কেউ রেকর্ডিং ক্লাস দেখো, আমি সাইডে সরে যাচ্ছি, তোমরা একবার দেখে নিতে পারো। বলো প্রথম দীর্ঘ, এটা বাবা 4, 4-এর মধ্যে কি আছে তোমার 18টা মৌল আছে। আরে আরো নিচে আছে তো, আমি তো লিখিনি, আমি লিখিনি, আরো আছে তো মৌল, ঠিক আছে আমি লিখিনি তো অনেক মৌল। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে এত পর্যন্ত? এত ক্লিয়ার হয়েছে? তাহলে এই এবার এর কি স্যার ত্রুটি থাকতে পারে? আছে, এর ত্রুটি আছে। ত্রুটি হচ্ছে হাইড্রোজেনটাকে নিয়ে। হাইড্রোজেন একটা পিকুলিয়ার এলিমেন্ট, সেই জন্য হাইড্রোজেনকে মেন্ডেলিভ দুষ্টু এলিমেন্ট বলেছিলেন বা দুষ্টু মৌল, রগ এলিমেন্ট। দুষ্টুর আবার ইংলিশ নটি করে নিও না, নটিটা অন্য সেন্সে হয়। রগ এলিমেন্ট, ROGUE, রগ। কেন বলেছিলেন? হাইড্রোজেন এই কারণে পিকুলিয়ার যে হাইড্রোজেনের সাথে এই শ্রেণীর খুব মিল আছে। কেমন? হাইড্রোজেনের সর্বশেষ কক্ষে একটি ইলেকট্রন থাকে, এদেরও সর্বশেষ কক্ষে একটা করে ইলেকট্রন থাকে, তাহলে মিল আছে স্যার। হাইড্রোজেনের এদের সাথে আবার অমিলও আছে, এরা সবাই ধাতু, এ হচ্ছে অধাতু, হাইড্রোজেন তো অধাতু গ্যাস, তাহলে অমিল মিল দুটোই আছে। হাইড্রোজেনের 17 নম্বর শ্রেণীর সঙ্গে আবার মিল আছে কি? হাইড্রোজেন হচ্ছে দ্বিপারমাণবিক, H2 লিখি আমরা, হ্যাঁ না বলো? এরাও সব দ্বিপারমাণবিক, F2 Cl2 Br2 সব দ্বিপারমাণবিক, মিল তো আছে স্যার। আবার অমিলও আছে কি না, তো হাইড্রোজেন হচ্ছে তীব্র বিজারক, এ সহজে ইলেকট্রন ছেড়ে দেবে, এ বেটা সহজে ইলেকট্রন গ্রহণ করবে, এখানে অমিল আছে। তাহলে হাইড্রোজেনকে রাখবো কোথায়? এই জন্য মেন্ডেলিভ খুব সমস্যায় পড়ে গেছিলেন। এই কারণে
তিনি তাকে দুষ্টু মৌল বলেছিলেন। সেই জন্য বর্তমানে হাইড্রোজেনকে আলাদা একটা বিশেষ স্থান দেওয়া হয়েছে এরকম ভাবে যে তুই আলাদাভাবেই থাক। বুঝতে পেরেছি ব্যাপারটা? এ হচ্ছে রিজন। তাছাড়া আর সেরকম কোনো ত্রুটি নেই, থাকলে আমার মনে পড়ছে না এই মুহূর্তে, আমার নোটস হয়তো লেখা থাকবে, একবার দেখে নিতে পারো। এতদূর কি ক্লিয়ার হয়ে গেছে? পুরো পজিশন ক্লিয়ার? ওকে, এবার আমরা পড়বো যে নতুন মৌল যদি আবিষ্কার হয় তাহলে তার নামকরণ কি করে হয়। ধরো তুমি যদি আজ থেকে 200 বছর আগে জন্মাতে, তাহলে তুমি অনেক কিছু হয়তো আবিষ্কার করে ফেলতে পারতে। ফসফরাস, পটাশ তখন তো আবিষ্কার হয়নি, তখন বিভিন্ন বিজ্ঞানী আবিষ্কার করে নিজের মতো নাম রেখেছে। হ্যাঁ না বলো? যেমন হাইড্রোজেন, হাইড্রোজেনকে কি বলেছে? হাইড্রো, হাইড্রো মানে জল, জেন মানে তৈরি। এইটার কোশ্চেন, হাইড্রোজেনকে জল উৎপাদক বলা হয়। হ্যাঁ না বলো? কারণ এই কারণে হাইড্রোজেনকে আমরা জল উৎপাদক বলি। ভুরু কুচকাচ্ছ, জানতে না বলে নাকি? তাহলে হাইড্রো প্লাস জেন, এইভাবে নাম করা হয়। জেন, অক্সি প্লাস জেন, আগুন ধরাতে পারতো অক্সিজেন, সেজন্য অক্সিজেন, এরকম ভাবে নাম দেওয়া হয়েছে। যেমন ওখানে হ্যালোজেন কথা বললাম, চ্যালকোজেন। সিমিলারলি, প্লিজ কান দাও। তাহলে তাহলে তখন যদি এইভাবে মৌলগুলোর নামকরণ হয়েছে, এখন তাহলে আমি আবিষ্কার হয়ে আমি নিজের মতো নাম রাখবো, ইলাহিনিয়াম, তাই না? নিজের মতো করে। যেমন আইনস্টাইনকে উৎসর্গ করে একটা নাম আছে আইনস্টাইনটিনিয়াম বা ওরকমই, তেমনি ইউরেনাস গ্রহের নাম অনুসারে ইউরেনিয়াম, পোল্যান্ডের নাম অনুসারে পোলোনিয়াম, নেপচুন গ্রহের নাম অনুসারে নেপচুনিয়াম। তাহলে এরকম ভাবে এইভাবে নামকরণ করা হয়েছে। তো তাহলে লজিক্যালি আমি যদি এখন এইভাবে নতুন নতুন মৌল নাম লিখতে থাকি তাহলে তো মুশকিল হয়ে যাবে। তাহলে আমি চাইনিজ ভাষায় কোনো নাম হলে তো মুশকিল হয়ে যাবে পড়তে, স্বাভাবিক, তাই না? উচ্চারণিত করতে পারবো না আমরা। সেই কারণে আমরা, প্লিজ একটু ধ্যান দাও, সেই কারণে আমরা একটা বিশেষ পদ্ধতি বানালাম এই মৌলগুলোকে নামকরণ করার জন্য। তার একটা কোড জানবো আমরা। কোডটা দেখো, কোডটা প্লিজ দেখো, যে 0 হলে আমরা লিখবো নীল, 1 হলে লিখবো আন বা উন, 2 হলে লিখবো বাই, 3 হলে ট্রাই, 4 হলে কোয়াড, 5 হলে পেন্ট, 6 হলে হেক্স, 7 হলে সেপ্ট, 8 হলে অক্ট, 9 হলে এন। এই কোড। এবার ধরো নতুন একটা মৌল আবিষ্কার হলো যার প্রোটন সংখ্যা 118। একটা মৌল আবিষ্কার হলো যার প্রোটন সংখ্যা কত? তার নাম কি হবে? তাহলে 1 এর কোড কত? আবার 1, 8 মানে, তাহলে আনান অক্টিয়াম, UUO, এইভাবে নাম দেবো। ধরো তুমি একটা নতুন মৌল আবিষ্কার করলে যার সংখ্যা আছে 1 2 3, কত হবে? তাহলে আন, বাই, ট্রাই। এবার দেখো ট্রাই আছে বলে আর আই দেবো না, কি দেবো এবার? শুধু UM, কারণ ট্রাইয়ে তো আই অলরেডি আছে, তাই ট্রাইয়াম। তাহলে UBT, আন বাই ট্রাইয়াম। এরকমই যদি একটা মৌল হয় 2 3 7, তোমাদের ফেভারিট সেটা দাঁড়াবে বাই ট্রাই সেপ্টিয়াম, তোমাদের ফেভারিট BTS নাকি? BTS, ঠিক আছে, অনেকের তো ফেভারিট, ঠিক আছে। এবার তাহলে আমরা কিরে বুঝলাম ম্যাডাম? ওকে, হেডিং করবে এবার। বাকিটা কি বাড়িতে পড়ে নিবি? ছেড়ে দেবো? এরকম করছিস কেন বাবা? এরপর হেডিং করবে মৌলসমূহের পর্যায়গত ধর্ম। মৌলসমূহের পর্যায়গত ধর্ম। এতদূর কি কারোর কিচ্ছু বুঝতে অসুবিধা হয়েছে? পর্যায় কি ভালো লাগছে না নাকি একদম বোরিং লাগছে? ভালো লাগছে তো? ঠিক আছে। মৌলসমূহের পর্যায়গত ধর্ম। পর্যায়গত ধর্ম কাকে বলে? যে সমস্ত ধর্ম পর্যায় বরাবর পরিবর্তিত হয় তাদেরকে বলবো পর্যায়গত ধর্ম। যেগুলো পর্যায় বরাবর পরিবর্তিত হয় না তাদেরকে বলবো পর্যায়গত ধর্ম নয়। উদাহরণ দিচ্ছি তেজস্ক্রিয়তা।
তেজস্ক্রিয়তা হচ্ছে এমন একটি ধর্ম যা পর্যায় বরাবর পরিবর্তিত হয় না। তেজস্ক্রিয়তা হচ্ছে এমন একটি ধর্ম যা পর্যায় বরাবর পরিবর্তিত হয় না, সেজন্য একটি পর্যায়গত ধর্ম নয়, এরকম একটি ধর্ম হচ্ছে তেজস্ক্রিয়তা। আবার পারমাণবিক ব্যাসার্ধ বলো, মৌলের আয়নন ক্ষমতা বলো, বা তড়িৎ ঋণাত্মকতা, ধাতব ধর্ম, এগুলো সব হচ্ছে পর্যায়গত ধর্ম। এগুলো নিয়ে একটু আলোচনা আমরা করব, একটু মন দাও এদিকে। দেখো, পারমাণবিক ব্যাসার্ধ কাকে বলে? সোজা কথা, ব্যাসার্ধ কাকে বলে? কেন্দ্র থেকে বৃত্তের একদম লাস্ট পর্যন্ত যে দূরত্ব তাকে ব্যাসার্ধ বলি। তাহলে পারমাণবিক ব্যাসার্ধ যদি আমি বার করতে চাই, তাহলে তোমরাই বলো, এটা যদি নিউক্লিয়াস হয়, সর্বশেষ ইলেকট্রনের দূরত্বকে ব্যাসার্ধ বলবো। তাহলে পরমাণু নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের সর্বশেষ দূরত্বকে আমরা কি বলবো? পারমাণবিক ব্যাসার্ধ। এবার যদি ইলেকট্রনের দূরত্ব বৃদ্ধি পায়, তাহলে পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পাবে। যদি ইলেকট্রনের দূরত্ব কমে যায়, পারমাণবিক ব্যাসার্ধ কমবে। অর্থাৎ ইলেকট্রনটা যদি কাছে চলে আসে, ব্যাসার্ধ কমবে, ইলেকট্রন যদি দূরে চলে যায়, ব্যাসার্ধ বাড়বে। এই হচ্ছে সিম্পল ফান্ডা। তোমরা ক্লাস 8-এ পড়েছো এবং ভবিষ্যতে আবার 10-এ পড়বে চলতরিত অধ্যায়ে, যে দুটি আধান, তাদের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের মান আধান দুটির গুণফলের সমানুপাতিক। মানে আধান দুটোর মান যত বাড়বে, তাদের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বল তত বাড়বে। ঠিক আছে দূর। আরেকটা কথা জানো, যে একটা ধনাত্মক চার্জ একটা ঋণাত্মক চার্জকে পরস্পর আকর্ষণ করে। এবার আসছি আমরা পয়েন্টে। আমি যদি পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে যাই, মাথায় রাখবে, যখনই আমরা পর্যায় বরাবর বলবো, পর্যায় বরাবর বাম দিক থেকে আমরা সবসময় কোন দিকে যাবো? ডান দিকে। তো কখনো যেন এরকম না হয় ডান দিক থেকে বাম দিকে, এটা কোনোদিন লিখবো না। এদিকে দে, ধ্যান দে, আমি পেন কিনে দেবো। পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে, পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে। আর যখনই শ্রেণী বরাবর বলবো, ওপর থেকে নিচে, কখনো নিচ থেকে উপরে নয়, শ্রেণী বরাবর ওপর থেকে নিচে। এবার পর্যায় বরাবর যদি বাম দিক থেকে ডান দিকে যাই, পর্যায় বরাবর যদি বাম দিক থেকে ডান দিকে যাই, তাহলে পরে পায়ে লাগছে শুধু। পর্যায় বরাবর যদি বাম দিক থেকে ডান দিকে যাই, তাহলে দ্বিতীয় পর্যায়ের কথা ভাবো। দ্বিতীয় পর্যায়, দ্বিতীয় পর্যায়ে প্রথম মৌল হচ্ছে লিথিয়াম, তারপর বেরিলিয়াম, তারপর কি বলো? লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন। আমি চলে আসছি লিথিয়াম, কনসেন্ট্রেট এখানে হবে। আমি যদি লিথিয়ামের কথা ভাবি, লিথিয়ামের প্রোটন সংখ্যা 3। কি করে বুঝলেন স্যার? বলো। প্রথম ছিল হাইড্রোজেন 1, হিলিয়াম 2, লিথিয়াম 3। তাহলে লিথিয়ামের প্রোটন সংখ্যা 3। প্রোটন সংখ্যা 3 মানে আমি নিশ্চয়ই বলবো ভেতরে 3টে প্রোটন আছে, তার বাইরে একটা ইলেকট্রন, দুটো আছে, তার বাইরে একটা আছে। হ্যাঁ না বলো? এটাই তো ইলেকট্রন বিন্যাস জানিস তো। লিথিয়াম 3 মানে 2,1, ঠিক বলছি তো? দুই আর এক, ঠিক তো? এত ক্লিয়ার? 2 আর 1। তাহলে প্রথম কক্ষে কটা ইলেকট্রন আছে? দুটো। পরের কক্ষে কটা ইলেকট্রন আছে? এত ক্লিয়ার? তার মানে এই 3টে প্রোটন এখানে একটা ইলেকট্রনকে আকর্ষণ করছে 3x1 বল দ্বারা। হ্যাঁ না বল? কেন আকর্ষণ করছে? প্রোটন পজিটিভ, ইলেকট্রন একটু আগে বললাম পজিটিভ নেগেটিভ আকর্ষণ করবে। আর এখনই বললাম দুটো আধানের মধ্যে ক্রিয়াশীল বল আধান দুটির গুণফলের সমানুপাতিক। তাহলে 3টে প্রোটন আর একটা ইলেকট্রনের গুণফল নিশ্চয়ই কত হবে? 3 একদম ক্লিয়ার। লিথিয়ামের পরে আছে বেরিলিয়াম। বেরিলিয়াম হচ্ছে 4, নিশ্চয়ই তাই হবে, লিথিয়ামের পর 4ই হবে বেরিলিয়াম। 4 মানে ভেতরে 4টে প্রোটন, তার বাইরে দুটো, তার বাইরে কটা হবে? দুটো। নিশ্চয় ভেতরে 3টে হবে না? তাহলে আকর্ষণ বলটা কত হবে? 4 হ্যাঁ না বল? বোরনের পর আছে লিথিয়াম, বেরিলিয়ামের পর বোরন। তাহলে বলতো বোরনের আকর্ষণ বলটা কত হবে? 5x3। হ্যাঁ না বল? দেখ, এখানেও 1 বাড়ছে, এখানেও 1 বাড়ছে, তাহলে 4-এর জায়গায় 5, 2-এর জায়গায় 3। ঠিক বলছি তো? আচ্ছা, বোরনের পর হচ্ছে কার্বন, তাহলে কত হবে? আসতে বাবা, 7x5। অক্সিজেন কত হবে? 8x, আস্তে আস্তে। আর ফ্লুরিন কত হবে? 9x। এত ক্লিয়ার? এত ক্লিয়ার? তার মানে তুমি যদি বাম দিক থেকে ডান দিকে যাও, তুমি দেখো আকর্ষণ বল কি হচ্ছে? বাড়ছে। হ্যাঁ না বলো? প্রথম ক্ষেত্রে লিথিয়ামে দেখো আকর্ষণ বল হচ্ছে 3x1,
আর এখানে দেখো আকর্ষণ বল হচ্ছে 9 × 7, মানে বাম দিক থেকে ডান দিকে গেলে আকর্ষণ বল কি হচ্ছে? বাড়ছে। বাম দিক থেকে ডান দিকে গেলে আকর্ষণ বল কি হয়? বাম দিক থেকে ডান দিকে গেলে আকর্ষণ বল কি হচ্ছে? বাম দিক থেকে ডান দিকে গেলে আকর্ষণ বল, ক্লিয়ার? দূর। বাম দিক থেকে ডান দিকে গেলে আকর্ষণ বল কি হচ্ছে? এত ক্লিয়ার? আকর্ষণ বল যখন বাড়ছে তখন এই বাইরের ইলেকট্রনের প্রতি এই নিউক্লিয়াসের যে পরিমাণ টান, এখানে যতটা টান এখানে তার থেকে টান বেশি। অর্থাৎ এই ইলেকট্রনটা যতটা এখানে ভেতরে ঢুকবে এই নিউক্লিয়াস দ্বারা, এই জায়গাটায় তার থেকে বেশি পরিমাণে ঢুকবে, হ্যাঁ না বল? অর্থাৎ এখানে যতটা ভেতরে ঢোকার কথা এই জায়গাটায় তার থেকে বেশি পরিমাণে ঢুকে যাবে। তাহলে যদি এই জায়গাটায় আস্তে আস্তে নিউক্লিয়াসের টানের জন্য ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের দিকে ঢুকতে ঢুকতে যায়, তাহলে বাম দিক থেকে ডান দিকে গেলে ব্যাসার্ধ আস্তে আস্তে কি হবে? কমবে, হ্যাঁ না বল? তাহলে বাম দিক থেকে ডান দিকে গেলে আকর্ষণ বল কি হচ্ছে? বাড়ছে। আকর্ষণ বল বাড়ছে বলে বাইরের ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ বল বাড়ছে। আকর্ষণ বল বাড়ছে বলে এই জায়গাটার ওপর একটা আকর্ষণ বল ক্রিয়া করছে, তারপরে নিউক্লিয়াসটা এই ইলেকট্রনটাকে কাছে টানছে। কাছে টানার পরিমাণ এদিকে আরো কি হচ্ছে? বেশি। সেই কারণে এই নিউক্লিয়াস থেকে এই দূরত্বটা আস্তে আস্তে কি হয়ে যাচ্ছে? কমে যাচ্ছে। তো নিউক্লিয়াস থেকে দূরত্ব যদি আস্তে আস্তে কমে যায়, তাহলে বাম দিক থেকে ডান দিকে গেলে ব্যাসার্ধ আস্তে আস্তে কি হবে? বাম দিক থেকে ডান দিকে গেলে ব্যাসার্ধ কি হবে? বাড়বে। কে বাড়বে বললো? বাম দিক থেকে ডান দিকে ব্যাসার্ধ কি হবে? আর আকর্ষণ বল? তাহলে আকর্ষণ বল কি হয়? ব্যাসার্ধ। কারণ বুঝতে পেরেছি? কাউ ক্লিয়ার? অনুসার দাঁড়াও, বলো তো কেন হবে? দাঁড়াও, বলো কেন, বোঝাও। কারণটা বোঝালাম তো আমি, কারণটা বোঝালাম তো বাবা, যথেষ্ট পরিশ্রম হয়েছে কারণ বোঝাতে আমার। কেন? হ্যাঁ হ্যাঁ, ইলেকট্রনের পরিমাণ বেশি। তারপর বল। এতক্ষণ ধরে বোঝালাম বাবা, অন রেকর্ড যারা দেখছে তারাও জানে যে কি পরিশ্রম করে বুঝিয়েছি আমি। কান ধরে দাঁড়িয়ে থাকো, তাহলে আর কিছু করার নাই আমার। এই বুবাই, বলো তো কি বোঝালাম? কেন ব্যাসার্ধ বাড়ে কমে? তা আকর্ষণ বাড়ছে দিয়ে কি হলো? বলো, তোমাদের দুজনের না বোঝার পিছনে আমার কি অবদান আছে? আমার অবদানটা বলো, যে না আমি তোমাদের বোঝাতে পারলাম না। ক্লাসে কি সবারই এই অবস্থা? বোঝাতে পারিনি আমি? আমি কি বোঝাতে পারিনি? আবার বুঝিয়ে দেবো। বাম দিক থেকে ডান দিকে গেলে আকর্ষণ বল বাড়ছে। আকর্ষণ বল বাড়ার জন্য এই নিউক্লিয়াসটা ইলেকট্রনটাকে বেশি টানছে। এখানে যতটা পরিমাণ স্যার টানছে তার থেকে এইদিকে অনেক বেশি পরিমাণ টানছে। তো যদি নিউক্লিয়াসটা ইলেকট্রনটাকে বেশি টেনে নেয়, বাম দিক থেকে ডান দিকে গেলে টানার পরিমাণ বাড়ে, তাহলে নিউক্লিয়াসের দূরত্বটা আস্তে আস্তে কি হচ্ছে? কমছে। সেই কারণে ব্যাসার্ধ কি হবে? আস্তে আস্তে। ক্লিয়ার আর দূর পর্যন্ত? তাহলে বাম দিক থেকে ডান দিকে গেলে আকর্ষণ বল বৃদ্ধি পায়। আকর্ষণ বল বৃদ্ধি পায়, পারমাণবিক ব্যাসার্ধ কি হয়? এত ক্লিয়ার? এত ক্লিয়ার? ওপর থেকে নিচে যদি নামি আমরা, তা দেখো, যখন আমরা ওপর থেকে নিচে নামবো, ধরো আমরা প্রথম শ্রেণীর কথা বলছি। প্রথম শ্রেণীতে প্রথম মৌলের নাম হচ্ছে কি? লিথিয়াম। লিথিয়ামের কি হয়? 3টে প্রোটন আছে। আর এক্ষুনি আঁকলাম 2 আর কত হয়? নিশ্চয়ই জানি আমরা। এত কি ক্লিয়ার? কি করে জানলি? আরে ভাই 9-এ পড়েছিস, লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস 3 মানে কত হবে? 2 কমা কত? নিশ্চয়ই জানিস এটা। লিথিয়ামের পরের সদস্যের নাম কি? সোডিয়াম, হ্যাঁ না বল? আর সোডিয়াম কত হয়? 11। ইলেকট্রন বিন্যাস 2, 8, 1, হ্যাঁ না বল? তাই যদি 11 আঁকতে হয়, 11টা প্রোটন, 2, 8, তারপর কত হবে? ঠিক আছে, ঠিক। সোডিয়ামের পর কি আছে? পটাশিয়াম, 19। 19 মানে কত হবে? 2, 8, 8, 1। 9-এ খুব ভালো করে শিখিয়েছিলাম। তাহলে কত হবে? 19টা প্রোটন, 2, 8, 8, 1। ওপর থেকে নিচে নামলে কি হচ্ছে? ব্যাসার্ধ চোখে দেখে বল বাড়ছে। কেন বাড়ছে? এইদিকে তাকা। লিথিয়ামের
কটা কক্ষপথ ছিল? দুটো। সোডিয়ামের কটা? পটাশিয়াম। তার মানে ওপর থেকে যখন একটা করে পর্যায়ে নিচে নামছি একটা করে কক্ষপথ যোগ হয়ে যাচ্ছে। তো একটা করে যদি মাঝে কক্ষপথ ঢুকে যায় নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের দূরত্ব তো বাড়বেই, সেই কারণে ব্যাসার্ধ কি হয়ে যাচ্ছে? বেড়ে যাচ্ছে। তাহলে ওপর থেকে যখন একটা করে পর্যায়ে নিচে নামছি আমার একটা করে কক্ষপথ কি হয়ে যাচ্ছে? বেড়ে যাচ্ছে। এবার কক্ষপথ যদি মাঝে বেড়ে যায় তাহলে আমার দূরত্বটাও কি হবে? আস্তে আস্তে বাড়বে। সেই কারণে নিউক্লিয়াস থেকে যত দূরত্ব যাবে, সরি, পর্যায় বরাবর শ্রেণী বরাবর উপর থেকে যত নিচে নামবো আমার কি হবে? দূরত্ব বাড়বে, পারমাণবিক ব্যাসার্ধ বাড়বে। এবার লিথিয়াম কত নম্বর পর্যায়ে আছে? 2 নম্বর। মনে করে দেখো তার কক্ষপথ কটা? দুটো। সোডিয়াম কত নম্বর পর্যায়ে আছে? 3 নম্বর। তার কক্ষপথ কটা? পটাশিয়াম কত নম্বর পর্যায়ে? তার কক্ষপথ কটা? কি কনক্লুশন এলে? কক্ষপথ ইকুয়াল টু পর্যায় সংখ্যা। অর্থাৎ কোন একটা মৌলের যদি পর্যায় সংখ্যা জেনে নাও তাহলে তার কক্ষপথ অতটাই হবে। কোন একটা মৌলের যদি তুমি মনে করতে পারো পর্যায় শুনি এই জায়গাটায় বেটা বসে আছে, কটা পর্যায় জেনে নিলাম, বাস তার সেটাই কক্ষপথ। তাহলে কক্ষপথ ইকুয়াল টু কি হবে? তার পর্যায় সংখ্যা, বা সিম্পল কথা শেষ। তাহলে বাম দিক থেকে ডান দিকে গেলে আকর্ষণ বল, উপর থেকে নিচে নামলে কি হবে? কেন দূরে পালিয়ে যাচ্ছে? হ্যাঁ না বল। যেহেতু দূরে পালিয়ে যাচ্ছে আকর্ষণ বল কি হবে? কমবে। তাহলে বাম দিক থেকে ডান দিকে গেলে ব্যাসার্ধ কি হচ্ছে? বাড়ছে। ব্যাসার্ধ বাড়ছে। বাম দিক থেকে ডান দিকে গেলে ব্যাসার্ধ বাড়ে। তাহলে বাম দিক থেকে ডান দিকে গেলে ব্যাসার্ধ কমে, উপর থেকে নিচে নামলে। একদম ক্লিয়ার? এবার আমরা পড়বো, তুমি বুঝতে পেরেছো? এবার আমরা পড়বো তড়িৎ ঋণাত্মকতা। প্রমিস করছি তোদেরকে যে আমি যেভাবে পড়াচ্ছি যদি তোরা এভাবে একটু মন দিয়ে পড়িস, বিলিভ মি, একদিন যদি বাড়িতে পড়িস পর্যায় সারণিক জীবনে আর কোনো সমস্যা হবে না। খালি মন দিস না তোরা, এটাই ভয় খারাপ। চলে আয়। নেক্সট পয়েন্ট আমরা পড়বো হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। তড়িৎ ঋণাত্মকতা। তড়িৎ ঋণাত্মকতা কাকে বলে? ক্লাস 8-এ তোরা সমযোজী বন্ধন পড়েছিলিস, মনে করে দেখ। সমযোজী বন্ধন কি ছিল? এদিকে দেখা, হাইড্রোজেন তার একটা ইলেকট্রন দিল আর ক্লোরিন তার একটা ইলেকট্রন দিল, কিন্তু ক্লোরিনের কটা ইলেকট্রন ছিল? 6টা। ক্লোরিন আর হাইড্রোজেন ইলেকট্রন শেয়ার করে তৈরি করলো HCl, হ্যাঁ না বল। এবার এটাকে বলবো সমযোজী ইলেকট্রন বন্ধন জোড় বা সমযোজী বন্ধন ইলেকট্রন জোড়। ইলেকট্রন জোড় কেন? পেয়ার তোরে ভাই। আর কেমন ভাবে আছে? সমযোজী বন্ধন, তাই সমযোজী বন্ধন ইলেকট্রন জোড়। এবার কোন মৌলের এই সমযোজী বন্ধন মধ্যস্থিত ইলেকট্রন জোড়কে নিজের দিকে টেনে নেওয়ার প্রবণতাকে বলা হয় তার তড়িৎ ঋণাত্মকতা। অর্থাৎ এই ইলেকট্রন জোড়টাকে এই দুটোর মধ্যে যে যত বেশি নিজের দিকে টানতে পারবে তার তড়িৎ ঋণাত্মকতা তত বেশি। তাই তড়িৎ ঋণাত্মকতা কাকে বলে? যে সমযোজী বন্ধন মধ্যস্থিত ইলেকট্রন জোড়কে নিজের দিকে টেনে নেওয়ার প্রবণতাকে কি বলবো? তড়িৎ ঋণাত্মকতা। আমি কি বোঝাতে পেরেছি? আমি কি বোঝাতে পেরেছি? তাহলে তড়িৎ ঋণাত্মকতা মানে ইলেকট্রনের প্রতি আকর্ষণ বল, হ্যাঁ না বল। তাহলে বল বাম দিক থেকে ডান দিকে গেলে আকর্ষণ বল কি হয়? তাহলে তড়িৎ ঋণাত্মকতা কি হবে? কারণ তড়িৎ ঋণাত্মকতা আকর্ষণ বল, হ্যাঁ না বল। তাহলে বাম দিক থেকে ডান দিকে গেলে তড়িৎ ঋণাত্মকতা কি হবে? তাহলে উপর থেকে নিচে কি হবে? আমি কি বোঝাতে পেরেছি? ক্লিয়ার? চলে আসি আয়োনাইজেশন শক্তি। দেখ একটা টপিক বুঝিয়ে বাকি টপিক গুলো কত ইজি হয়ে যাচ্ছে। একটা টপিক বোঝাতে কষ্ট হয় একটু। এত ক্লিয়ার? এত ক্লিয়ার? এত ক্লিয়ার? এত ক্লিয়ার? এবার চলে আসো। আমরা যদি আয়োনাইজেশন শক্তি, আয়োনাইজেশন মানে কি? আয়োনাইজ করব। আয়োনাইজ করব মানে আয়ন তৈরি করব। আয়ন কি করে তৈরি করা যায়? হয় ইলেকট্রন ঢুকিয়ে না ইলেকট্রন বার করে, হ্যাঁ না বল। যদি ইলেকট্রন বার করে নিয়ে চলে আসি কি তৈরি হয়? ক্যাটায়ন, হ্যাঁ না বল। ইলেকট্রন ঢুকিয়ে দিলে কি তৈরি হয়? অ্যানায়ন, হ্যাঁ না বল। তাহলে ধর কোনো একটা পরমাণু আছে, ভালো করে শোন, এই পরমাণুর প্রসম এবং গ্যাসীয় অবস্থায়, বিচ্ছিন্ন অবস্থায়। প্রসম কেন বলছি? এর আগে থেকে কোনো চার্জ থাকলে হবে না, এ নিউট্রাল থাকতে হবে এবং এটা গ্যাসীয় অবস্থায় থাকতে হবে। এরকমই ধর এই দুটো কন্ডিশন বাদ দিলাম, আমি মোটা মোটা বোঝানোর চেষ্টা করছি। তাহলে কোন একটা পরমাণুর সর্ববহিস্থ কক্ষ থেকে একটা ইলেকট্রনকে বাইরে বের করে এনে বা বাইরে বার করে এনে একে এক একক ক্যাটায়নে পরিণত করতে, তাহলে এখান থেকে একটা ইলেকট্রনকে কি করব? বের করে আনবো। এবার একে ইলেকট্রন বের করে আনার জন্য আমাকে কি করতে হবে? এখানে শক্তি দিতে হবে, হ্যাঁ না বল। নাহলে এ তো বেরোবে না, এ তো বেরোবে না। যদি এখানে আমি ইলেকট্রন না দিই তাহলে শক্তি না দিলে ইলেকট্রন বেরোবে না। তাই লজিক্যালি যে ন্যূনতম, শোন,
যে ন্যূনতম মানে মিনিমাম, যে মিনিমাম এনার্জি দিলে কোনো একটা পরমাণুর সর্ববহিস্থ কক্ষ থেকে একটি ইলেকট্রন বেরিয়ে যেতে পারে, সেই শক্তিকে বলা হয় তার আয়নাইজেশন শক্তি। এবার যার আকর্ষণ বল বেশি তাকে বের করে আনতে শক্তিও কি করতে হবে, বেশি দিতে হবে, হ্যাঁ না বল। এবার বল, বাম দিক থেকে ডান দিকে গেলে আকর্ষণ বল বেশি, তাহলে বার করে আনতে শক্তির পরিমাণ কি লাগবে, বেশি। তাই বাম দিক থেকে ডান দিকে গেলে আয়নাইজেশন শক্তি কি হবে, বেশি। উপর থেকে নিচে নামলে কি হবে, বল বুঝতে পেরেছিস কিনা, বল বুঝতে পেরেছিস কিনা। তাহলে বাম দিক থেকে ডান দিকে গেলে আয়নাইজেশন শক্তি কি হবে, উপর থেকে নিচে নামলে। চলে আসি ধাতব ধর্ম। ধাতব ধর্ম কাকে বলে? ইলেকট্রন ত্যাগ করার প্রবণতাকে বলা হয় ধাতব ধর্ম। ইলেকট্রন ত্যাগ করার মানে যে যত বেশি ইলেকট্রন ত্যাগ করতে, কে এসছে, ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা, যে যত বেশি ইলেকট্রন ত্যাগ করতে পারবে তার ধাতব ধর্ম তত বেশি। এবার বাম দিক থেকে ডান দিকে গেলে ইলেকট্রনের প্রতি আকর্ষণ বল কি হচ্ছে, বাড়ছে, তাহলে তারা কি সহজে ইলেকট্রন ছাড়বে? তাহলে তারা কি হবে, অধাতু, আর এরা কি হবে, ধাতু। তাই বাম দিক থেকে ডান দিকে গেলে ধাতব ধর্ম কি হবে, কমবে, উপর থেকে নিচে নামলে বাড়বে। তাহলে পি ব্লকের মৌলগুলো বেশিরভাগই কি হবে, অধাতু, আর এদিকে গুলো কি হবে, আবার নিচের গুলো কি হবে, ধাতু, হ্যাঁ না বল। তাই বাম দিক থেকে ডান দিকে গেলে ধাতব ধর্ম কি হবে, উপর থেকে নিচে নামলে উল্টাই অধাতব ধর্ম। বাম দিক থেকে ডান দিকে গেলে অধাতব ধর্ম বাড়বে, উপর থেকে নিচে নামলে। আমি কি বলতে পেরেছি, আমি কি বলতে পেরেছি? তাহলে বাম দিক থেকে ডান দিকে গেলে ধাতব ধর্ম বাড়বে, অধাতব ধর্ম কমবে, উল্টো হবে। আর উপর থেকে নিচে নামলে ধাতব ধর্ম বাড়ে, অধাতব ধর্ম। আমি কি বলতে পেরেছি? চলে আসছি জারণ বিজারণ ধর্ম। জারক আর বিজারক কাদেরকে বলে? জারক মানে যারা ইলেকট্রন গ্রহণ করে, বিজারক মানে যারা ইলেকট্রন ত্যাগ করে। তুই বল, বাম দিক থেকে ডান দিকে গেলে তারা কি সহজে ইলেকট্রন ছাড়বে? না, এরা সহজে ইলেকট্রন গ্রহণ করবে। তাহলে বাম দিক থেকে ডান দিকে গেলে ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা বাড়বে, আর ইলেকট্রন গ্রহণ যারা করতে পারে তাদেরকে কি বলি, জারক। তাহলে বাম দিক থেকে ডান দিকে গেলে এরা কি হবে, জারণ ধর্ম বৃদ্ধি পাবে বা জারক ধর্ম বৃদ্ধি পাবে, উপর থেকে নিচে নামলে কমবে। সেই জন্য আমি কি বলেছিলাম, হাইড্রোজেন বিজারক আর হ্যালোজেন কি ছিল, জারক, মনে করে দেখ। তাহলে যদি তীব্র জারক মৌল বলা হয়, তীব্র জারক হবে ওই ফ্লুরিন, তীব্র জারক মৌল, তীব্র জারক। তাহলে বাম দিক থেকে ডান দিকে গেলে জারণ ধর্ম বাড়বে, উপর থেকে নিচে নামলে কমবে। তাহলে জারণের উল্টো কি হয়, বিজারণ। তাহলে বাম দিক থেকে ডান দিকে গেলে বিজারণ ধর্ম কি হবে, কমবে, উপর থেকে নিচে নামলে। এখানে অবস্থিত সিজিয়াম, তার বিজারণ ধর্ম সবচেয়ে বেশি এবং সবচেয়ে ইলেকট্রোপজিটিভ এলিমেন্ট হচ্ছে সিজিয়াম। সো সবচেয়ে বেশি ইলেকট্রোপজিটিভ এলিমেন্ট হচ্ছে সিজিয়াম। সিজিয়াম হচ্ছে সবচেয়ে বেশি তড়িৎ ধনাত্মক মৌল। পর্যায় সারণী শেষ। ক্লিয়ার করতে পেরেছি আমি পর্যায় সারণী? বল কি কঠিন চ্যাপ্টার, কোন জায়গায় কঠিন লাগলো পর্যায় সারণী বল, এবার বাড়ি গিয়ে পড়।